আমাদের ক্লাসে স্পর্শক আর অভিলম্বর উপর বেশ কিছু প্রবলেম আমাদের করা হয়ে গেছে। তো আগের দিন আমি প্রায় বেশিরভাগ এমসিকিউ তোমাদের করিয়ে দিয়েছি ক্লাসে। তো যে সমস্ত এমসিকিউগুলো বাকি আছে সেগুলো আজকে আমরা ক্লিয়ার করবো। হ্যাঁ, তো আমি এত বড় প্রশ্ন হয়তো এখানে টুকতে পারবো না, তাই তোমরা বইগুলোকে পাশে রাখবে, আমি প্রশ্ন নাম্বার বলে দেবো, সেই প্রশ্ন অনুযায়ী অঙ্কগুলো দেখবে। হ্যাঁ, তো তোমাদের দেখবে ওই এমসিকিউ এর 1 2 3 4 5 এই অবধি পরপর করানো আছে, তাই না? 6 নম্বর যে অঙ্কটা আছে সেটা একবার সবাই পড়ে নাও। ক্লিয়ার? বলছে দেখো, যদি এফ অফ এক্স বক্রের উপর পি বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এক্স অক্ষের ধনাত্মকের সঙ্গে সাই কোণ করে, তবে বলেছে এর মধ্যে কোনটা সঠিক হবে। তো আশা করি তোমরা পড়ে নিয়েছো। এবার কি বলতেছি বোঝো। একটা বক্র আছে, কিরকম বলছে ওয়াই সমান এফ এক্স একটা বক্র আছে। ক্লিয়ার? এটা হলো ওয়াই সমান এফ অফ এক্স। বলছে দেখো, এই বক্রের উপর পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, তার মানে কি এইখানে একটা বিন্দু আছে পি, সেই বিন্দুটা বলেই দিয়েছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। বলছে অঙ্কিত অভিলম্ব, তার মানে তোমাকে একটা অভিলম্ব ড্র করতে বলেছে, তাই না? তো ধরো এইখানেটা আমি ট্যানজেন্ট ড্র করলাম, এটা ধরো ট্যানজেন্ট, আর এই বিন্দুতে ধরো এইটা হলো তার অভিলম্ব। ক্লিয়ার? আচ্ছা, আমাকে কিন্তু অভিলম্বের কথা বলেছে, মানে আমাকে এই সরলরেখাটার কথা বলেছে। এবি না সিডি? কোনটা অভিলম্ব? সিডি। বলছে এই যে অভিলম্ব সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সাই কোণ করে, তার মানে এই কোণটা কত? সাই। তাহলে বলেছে কোনটা সঠিক। দেখো, আচ্ছা আমি যদি এই লাইনটা একটু ইনক্রিজ করতাম, ভালো মতো বুঝবে, এই লাইনটা যদি ইনক্রিজ করতাম আর এই কোণটা যদি আমরা থিটা নাম দিতাম, তাহলে ট্যান থিটাটাকে কি বলা হতো জানো? ডিওয়াই বাই ডিএক্স। কোন পয়েন্টে? অ্যাট দ্য পয়েন্ট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, তাই তো? কিন্তু দেখো, আমাকে কিন্তু একবার ওরা স্পর্শকের কোণের কথা বলেনি, ওরা কার কোণের কথা বলছে? যে অভিলম্ব আছে তার কোণের কথা বলেছে, আর সেই কোণটা কত? সাই। তার মানে এই যে সাই, এইটা তার নতি কোণ। তাহলে এখান থেকে আমরা স্লোপ কি করে বের করি? স্লোপ বের করতে কি হয়? তার ট্যানজেন্ট হয়, তাহলে এটা কত হবে? ট্যান সাই হয়ে যাবে। তাহলে এই যে ট্যান সাইটা কার স্লোপ? এটা হলো তোমার অভিলম্বের স্লোপ। কার স্লোপ? অভিলম্ব যেটা আছে তার স্লোপ। কেন অভিলম্বের স্লোপ বুঝতে পেরেছো? আচ্ছা এবার দেখো, আমরা জানি অভিলম্বের স্লোপ কি হয়, ডিওয়াই বাই ডিএক্স না ডিএক্স বাই ডিওয়াই। তার মানে আমরা জানি অভিলম্বের স্লোপ কত হয়? ডিএক্স বাই ডিওয়াই, একটা সামনে মাইনাস থাকে, তাই না? আর অ্যাট দ্য পয়েন্ট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। তাহলে এখান থেকে আমি বলতে পারি না, এই ট্যান সাইটার ছবি অনুযায়ী দেখো অভিলম্বের স্লোপ, আর আমি তো অভিলম্বের স্লোপ এটা জানি, তাহলে এখান থেকে আরামসে বলতে পারি ট্যান সাইটা কার সঙ্গে সমান সমান হবে? ট্যান সাইটার সমান সমান হবে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই অ্যাট দ্য পয়েন্ট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো অ্যান্সার কোনটা হবে। অ্যান্সার মনে হয় ম্যাচ করছে যত সব সি এর সঙ্গে, একবার দেখে নিও। হ্যাঁ, তো অপশন এর যে অ্যান্সার হবে সেটা হবে সি। ক্লিয়ার? তাহলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার তোমাদের কাছে। চলো এবার নেক্সট অ্যান্সার দেখি আমরা। আচ্ছা এরপরে তোমাদের আমি, এটা 6 নম্বর হয়ে গেল। আচ্ছা 6-এর পর টানা তোমাদের মনে হয় 16 অব্দি হয়ে আছে, তারপর মানে 17 হয়ে আছে নাকি? হ্যাঁ, এবার 18 নম্বরটা হবে। চলো এবার আমরা 18 নম্বরটা দেখবো। তোমরা না একটু স্ক্রিনশট মেরে নিও, হ্যাঁ, কারণ আমার না অঙ্ক করতে করতে স্ক্রিনশট মারতে প্রবলেম হচ্ছে।
তাহলে তোমরা এটা স্ক্রিনশট মেরে পিডিএফ বানাতে সুবিধা হবে, তাহলে তোমাদের অত খাটনি করতে হয় না, আর লিখে নিলে খুবই ভালো। তো যাই হোক, এটা হলো 6 নম্বর প্রশ্ন। এবার 6-এর পর চলে আসো একদম 18 নম্বর বাকি আছে তোমাদের। তো 18 নম্বরটা প্রশ্ন করে নাও একবার তোমরা। 18 নম্বরটা খুব ভালো মতো দেখবে, হ্যাঁ। আচ্ছা, আমি একটু তোমাদের এটা একটু মানে থিওরিটিক্যালি বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, একটু প্রশ্নটা আশা করি পড়ে নিয়েছো তোমরা। বলেছে দেখো, lx প্লাস my প্লাস n ইজিক্যাল টু, সরি এনটা কেটে গেল নাকি, প্লাস n ইজিক্যাল টু 0। এই সরল রেখা, একে আমি 1 নাম্বার দিলাম। বলছে একটা বক্র দিয়েছে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ 2gx প্লাস 2fy প্লাস c ইজিক্যাল টু 0। বলছে এই বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক হলে, তার মানে ও বলে দিয়েছে যে এই যে 1 নম্বর সরল রেখাটা সেটা কোনো একটা বিন্দুতে 2 নম্বর যে বক্র দিয়েছে তার স্পর্শক। তাহলে আমি জিওমেট্রিক্যালি তোমাদের বোঝানোর চেষ্টা করবো সবসময়। তাহলে ধরো এই হলো বক্রটা, ধরে নাও এটা বক্রটা, 2 নম্বর যে কার্ভটা দিয়েছে, ক্লিয়ার? আচ্ছা, এই ধরো কোন একটা পয়েন্ট নিলাম আমি x1 y1, এটা আমি নিয়ে নিলাম, কারণ বলছি কোন একটা বিন্দুতে স্পর্শক, এই হলো স্পর্শক কে 1 নম্বর সরল রেখাটা, ক্লিয়ার? দিয়ে বলছে ওই বিন্দুতে, ওই বিন্দু মানে কি বলতো, যে বিন্দুতে তুমি স্পর্শক টাকলে ওই বিন্দুতে অভিলম্বের সমীকরণ তোমাকে বের করতে হবে, তাহলে তোমাকে এইটা বের করতে হবে। উত্তর দিয়ে দিয়েছে। আচ্ছা, আমি না অভিলম্বটা মিটিয়ে দিলাম। আচ্ছা, একটু ভালো মতো লক্ষ্য করবে, আমি যদি কাউকে বলি এই বক্রটা যেটা দিয়েছে এর স্লোপ বের করতে পারবে? এর স্লোপ কি করে বের করবে? ডেরিভেটিভ করে। আচ্ছা, তাহলে এক কাজ করি, 2 নম্বরকে আমরা ডিফারেন্সিয়েট করছি, তার মানে ডিফারেন্সিয়েশন টু উইথ রেসপেক্ট টু এক্স দিয়ে আমরা পাচ্ছি, হ্যাঁ। তাহলে আমরা কি করছি, 2 নম্বর যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, সরি 2 নম্বর যে ইকুয়েশন আছে সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করছি কার রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে, হ্যাঁ। তো ডিএফএন দিয়ে আমি ডিফারেন্সিয়েশন বোঝানোর চেষ্টা করছি যে আমি ডিফারেন্সিয়েশন করছি কাকে? 2 নম্বরকে কার রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে। আচ্ছা, কি পাচ্ছি আমরা? 2x। আচ্ছা, ওয়াই স্কয়ারের জন্য কত হবে? 2y dy বাই dx। আচ্ছা, প্লাস এটা কত হবে? 2g প্লাস কত হবে? 2f dy বাই dx। c এর জন্য কনস্ট্যান্ট, তাই 0 সমান সমান 0। আচ্ছা, ভালো মতো লক্ষ্য করবে, এখানে সব জায়গা থেকে 2 কমন যাবে, কমন নিয়ে কেটে যাবে, হ্যাঁ। আমি এক কাজ করছি, যেখানে যেখানে dy বাই dx আছে সেটা কমন নেওয়ার চেষ্টা করছি। কোথায় কোথায় আছে? এখানে, তাহলে পরে থাকলো y। আচ্ছা, আর কোথায় আছে? এখানে, পরে থাকলো f। বাকিগুলোকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি, বাকি মানে কি একটা x আছে, একটা মানে g আছে, যা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখান থেকে তাহলে যদি dy dx এর আমরা মান বের করতে চাই, আচ্ছা এদিকে কত আছে? মাইনাস কমন গেলে x প্লাস জি, আর নিচে কত হবে? y প্লাস এফ। তার মানে আমরা স্লোপ বের করলাম, কিন্তু আমরা জানি স্লোপ কোন একটা বিন্দুতে বের করতে হয়। তার মানে এখন কি x1 y1 এই পয়েন্টে আমরা স্লোপ বের করছি। কত হবে? dy বাই dx at the point x1, y1, এটা কত? মাইনাস x এর জায়গাতে x1, y এর জায়গাতে y1। এবার একটা প্রশ্ন আছে তোমাদের কাছে, আমি যে স্লোপটা বের করলাম সেটা কার স্লোপ বের করলাম? বক্রের স্লোপ। আর আমি তোমাদেরকে প্রথম থেকে শিখিয়ে আসছি যে কোনো বিন্দুতে বক্রের স্লোপ আর স্পর্শকের স্লোপ কি হয়, বা ট্যানজেন্টের স্লোপ কি সমান সমান হয়। তাহলে আমি বলতেই পারি এই যে স্লোপটা, এটা কার স্লোপ? এটা যেমন সেই 2 নম্বর বক্রটার স্লোপ, তেমন কার স্লোপ? 1 নম্বর যে স্ট্রেট লাইন বা বলতে পারি 1 নম্বর যে স্পর্শক ছিল তারও স্লোপ, দুজনেরই স্লোপ এটা। তাহলে এবার প্রশ্ন হলো, 1 নম্বর সমীকরণ তো আমার কাছে দেওয়া আছে, তাই না? এখান থেকে আমি স্লোপ বের করতে পারি না? কি করে বের করতে পারি? ইকুয়েশন কত আছে? lx প্লাস my প্লাস n ইজ ইকাল টু 0। এক কাজ করো, তোমরা স্লোপ কি করে বের করছে কারো মনে আছে? এই যে y সমান mx প্লাস c আকারে যদি আনতে পারি তাহলে x এর সবটাই স্লোপ বলি।
তাহলে এখান থেকে যদি আমরা ওয়াই এর মান বের করি তাহলে এম ওয়াই কত আসবে, মাইনাস এল এক্স মাইনাস এন। তাহলে এক কাজ করি, এখান থেকে ওয়াই এর মান যদি বের করি মাইনাস এল বাই এম এক্স মাইনাস এন বাই এম। এবার বুঝবে এখান থেকে, তুমি দেখো খাটনি করে এই 1 নম্বর ইকুয়েশনটা বা 1 নম্বর সরলরেখাটার স্লোপ বের করলে, কিন্তু আমি দেখো অলরেডি বলেই দিয়েছি এই যে dy বাই dxটা হলো এই বক্রটারও স্লোপ, আবার 1 নম্বর যে সরলরেখা আছে তারও স্লোপ। তারপর নিশ্চয়ই এই যে দুটো স্লোপ কি হওয়া উচিত, একই হওয়া উচিত। তাহলে এখান থেকে আমরা স্লোপ কত পাচ্ছি, এই যে x এর সহগটাকে আমরা স্লোপ বলি, কত হচ্ছে সহগ মাইনাস এল বাই এম। আর এখান থেকে স্লোপ কত দেখতে পাচ্ছি, মাইনাস x1 জি বাই কত আছে y1 প্লাস এফ। আচ্ছা মাইনাস মাইনাস কেটে গেল, এখান থেকে কোনাকুনি গুণ করি, কোনাকুনি গুণ করে কত হচ্ছে দেখো। আচ্ছা আমি আগে দিকটা গুণ করি, এম দিয়ে গুণ করলাম, এম এক্স ওয়ান প্লাস এম জি, আচ্ছা এল ওয়াই ওয়ান প্লাস এল এফ। আচ্ছা একটু একটা কাজ করছি আমি, খুব ভালো মতো শুনবে, হ্যাঁ। আচ্ছা এইখানে একটা জিওমেট্রিক্যালি ব্যাপার আছে, দেখো অঙ্কটাকে আমি প্রুফ করতে পারি, হ্যাঁ ভেঙে চুরে ডিটেলসে করতে পারি, কিন্তু এমসিকিউর জন্য অত ডিটেলসে করার দরকার নেই। একটু যদি জিওমেট্রিক্যালি ব্যাপারটা বুঝতে পারো না, তাহলে দেখো অঙ্কটা কত তাড়াতাড়ি হয়। আমি যদি কাউকে বলি কোন বিন্দুতে আমাকে অবিলম্ব আঁকতে বলেছিল, ওই বিন্দুতে মানে x1 y1, তাহলে বলতে পারবি এই x1 y1 বিন্দুটা কাকে স্যাটিসফাই করবে, যার যার উপর অবস্থান করছে, তার মানে এই বক্রটার উপর অবস্থান করছে মানে বক্রটাকে স্যাটিসফাই করবে। আচ্ছা আর কাকে স্যাটিসফাই করবে, স্পর্শকের উপর স্পর্শকটাকে স্যাটিসফাই করবে। আর কাকে করবে, সাথে সাথে যে অভিলম্ব আছে বা যেটা নর্মাল আছে, অভিলম্বকে আমরা ইংলিশে কি বলি, নর্মাল, সেই নর্মালটাকেও সে স্যাটিসফাই করবে। এবার এক কাজ করো, আমার একটা প্রশ্ন শোনো, আমি যদি কাউকে বলি ax প্লাস by ইজ ইকুয়াল টু সি, বললাম এটা একটা সরল রেখা, খুব সুন্দরভাবে শুনবে, এটা একটা সরল রেখা দিয়ে বললাম এই সরলরেখার উপর একটা বিন্দু হলো x1, y1, তাহলে আমি কি করতে পারি, এটা যদি একটা সরল রেখা হয় তার উপর একটা বিন্দু কি বলছি x1 y1, তার মানে বিন্দুটা সরলরেখা স্যাটিসফাই করবে। তাহলে বিন্দুটাকে আমি বসাতে পারি a x এর বদলে x1, কার বদলে x1 বসালাম, x এর বদলে x1, b y এর বদলে কি y1, আর কি c। তার মানে স্যাটিসফাই করলে দেখো আমরা কি করতে পারি, x এর বদলে x1 y এর বদলে y1 বসিয়ে দিতে পারি, তাই না। একটু আমি একটা কাজ একটু ঘুরিয়ে দিচ্ছি ব্যাপারটা, এক কাজ করো তো, এই অঙ্কটাতে না x1 এর বদলে x বসাও, রিজন আছে আমি বলছি কেন। আচ্ছা আর y1 এর বদলে কি বসাবে, y বসাবে। কেন বসালাম সব রিজন বলছি আমি, আমি জায়গাটা কম তাই স্টার মার্ক দিয়ে এখানে লিখছি। আচ্ছা কেউ লক্ষ্য করো, x আর y কে যদি একদিকে আনি তাহলে এখানে x আছে এখানে y আছে, তাই না, এগুলো আমি একদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে কত হলো mx মাইনাস ly সমান কত হচ্ছে গো, lf মাইনাস কত হচ্ছে mg। তার মানে একটা জিনিস দেখো, আমি যেটা পেলাম সেটা জানো এটা কার ইকুয়েশন, কেউ বলতে পারবে, শিখে রাখো, এইটাই হলো অবিলম্বের ইকুয়েশন। কেন অবিলম্বের ইকুয়েশন জানো, তোমাদের আমি শিখিয়েছিলাম দেখো ax প্লাস by প্লাস সি এর উপর যদি কোনো পারপেন্ডিকুলার লাইনের আমরা ইকুয়েশন চাই, তার ইকুয়েশন কোথায় জানো, এটা হয় bx মাইনাস ay প্লাস কে ইজ ইকুয়াল টু 0, তোমাদের শিখিয়েছিলাম মনে পড়ছে যখন প্রথম প্রথম করাই, বলছিলাম এক্স এর সহগটা ওয়াই এর সহগ দিয়ে রিপ্লেস হয়, দেখো এক্স এর সহগটা ওয়াই এর সহগ হয়েছে, আর ওয়াই এর সহগটা এক্স এর সহগের মাইনাস দিয়ে রিপ্লেস হয়, দেখো তো তাই হয়েছে কিনা। এক্স এর সহগ যেটা ছিল এল আর ওয়াই এর সহগ কত ছিল এম, আর এটা কার সমীকরণ ছিল, এটা ছিল স্পর্শকের সমীকরণ, তাই না। তাহলে অভিলম্ব তো এর উপর লম্ব হয়, তাহলে অভিলম্ব যদি এর উপর লম্ব হয় তার মানে কি হবে, আমি যদি লম্ব সরলরেখা বের করতে চাই, লম্ব সরলরেখার ইকুয়েশন কি হয়, এই এক্স এর যে সহগ আছে সেটা কি দিয়ে রিপ্লেস হবে, ওয়াই এর সহগ দিয়ে, তাহলে কত হবে এই যে এম এক্স, আর ওয়াই এর সহগ কি দিয়ে রিপ্লেস হবে, এক্স এর সহগের নেগেটিভ মানে কত এল ওয়াই, আর একটা নতুন কনস্ট্যান্ট তৈরি হয় বলেছিলাম মনে আছে তো, সেটা কে ধরলাম। তো দেখো তো এইটা এর লম্ব সরলরেখার ইকুয়েশন এসেছে কি আসেনি। আচ্ছা সাথে সাথে কে বলতে পারবে এই যে লম্ব সরলরেখা যেটা এসেছে সেটা কোন বিন্দুগামী, এই যে লম্ব সরলরেখা সেটা কোন বিন্দুগামী কেউ বলতে পারবে,
এই দেখো তুমি কি করেছো, এক্স এর বদলে এক্স ওয়ান বসিয়েছো আর ওয়াই এর বদলে ওয়াই ওয়ান বসিয়েছো। তার মানে নিশ্চয়ই এইটা কোন বিন্দুগামী, এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী, তাই না? তার মানে কি বের করলে তুমি জানো? তুমি আর কিচ্ছু বের করনি, যেটা তুমি বের করলে সেটা হলো স্পর্শকের উপর লম্ব সরলরেখা, সাথে কোথায় কোথায় দিয়ে গেছে, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দু দিয়ে গেছে। তার মানে আমি ছবি দিয়ে তো বুঝতেই পারছি আমি যেটা বের করলাম সেটা কার সমীকরণ, সেটা তার নর্মাল সমীকরণ। তো পরীক্ষা হলে না এত কিছু ভাববে না, ঠিক আছে? একটা সোজা উপায় বলে দিই তোমাদের, জাস্ট এইরকম যদি কোনো সমস্যা আছে, এই যে দুটোর স্লোপকে সমান সমান করে দেবে, সমান সমান করে কিচ্ছু করবে না, এক্স ওয়ানটাকে এক্স দিয়ে রিপ্লেস করবে, ওয়াই ওয়ানটাকে ওয়াই দিয়ে রিপ্লেস করলে যে ইকুয়েশনটা পাবে, হ্যাঁ, সেই ইকুয়েশনটা হয়ে যাবে অভিলম্বের ইকুয়েশন। দেখে নাও তোমাদের অ্যান্সারে মনে সি আছে। তো এটা একটু জিওমেট্রিক্যালি আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, যদি প্রমাণ আরেকভাবে করা যায় একটু লেন্থলি হবে, যদি এই ব্যাপারটা বুঝতে পারো এটা একটা খুব সুন্দরভাবে তোমরা করতে পারবে। কি, এই যে স্পর্শকের স্লোপ আর এই স্পর্শকের স্লোপ দুটোকে সমান সমান করে দাও, সমান সমান করে কিচ্ছু করবে না, শুধু রিপ্লেস করে দেবে, এক্স ওয়ানের বদলে এক্স আর ওয়াই ওয়ানের বদলে ওয়াই, যেটা পাবে সেটাই কি পাবে, অভিলম্বের সমীকরণ। কমপ্লিট। বুঝতে পেরেছো? চলো এতটুকু তো বুঝতে পেরে গেছি আশা করি 18 নম্বরটা। আচ্ছা 18 নম্বরের পরের অঙ্কটা দেখি, মনে হয় 19 নাম্বার বাকি আছে, তাই না? এবার 19 নাম্বার করো, 19 নাম্বারটা পড়ে নাও তোমরা একবার। তো 19 নাম্বারটা কি বলেছে দেখো, একটা উপবৃত্ত দিয়েছে, আমি ছবিটা আঁকার চেষ্টা করি। এবারে উপবৃত্ত দিয়েছে, আচ্ছা একটু ভালো মতো আঁকি। এটা ধরো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এখানে একটা উপবৃত্ত আছে। ছবি তোমাদের দরকার নেই, আমি বোঝানোর জন্য ছবি আঁকছি। আচ্ছা চলো, তাহলে এটা কি ছিল, এটা ছিল এক্স অক্ষ, এটা ছিল ওয়াই অক্ষ, আর এটা হলো সেই উপবৃত্তর, উপবৃত্তটা কত বলেছে, 4x² প্লাস 9y² ইজ ইকুয়াল টু কত, 36। তার মানে জিনিস লক্ষ্য করো, এই একটা উপবৃত্ত বলেছে যার সেন্টার কত, ও। আচ্ছা এই উপবৃত্তের উপর কোনো বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল, তাহলে কোন একটা বিন্দু আছে, সেটা কোথায় আছে আমি জানি না, এই কোন একটা বিন্দুতে স্পর্শক কি, এখানে যে স্পর্শক টানা যায়, ঠিক আছে, একটু মানে পয়েন্টটা একটু আগে নিতে মিস্টেক করে দিলাম আমি, কোথাও একটা বিন্দুটা আছে। আচ্ছা কোথাও একটা বিন্দু আছে, আমি বলতে পারছি না ঠিক, আমি একদম এই কাছে ফিরে এলাম, যেটা কি হচ্ছে একদম এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল, ধরে নাও এরকম একটা করে ছবি আছে। তার মানে এই যে স্পর্শক যেটা আছে ভালো মতো বুঝবে, কার সঙ্গে সমান্তরাল বলেছে, এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল। আচ্ছা যারা এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল হয় তাদের স্লোপ কত হয় গো, স্লোপ মানে এক্স অক্ষের সঙ্গে কোণ কত হয়, 0 ডিগ্রি, তাহলে স্লোপ কত হবে, tan 0 ডিগ্রি, মানে কত, 0। তার মানে যে সমস্ত সরলরেখা এক্স অক্ষের সঙ্গে সমান হয় তাদের স্লোপ কত হয়, 0। তাহলে এক কাজ করি আমি না, এইটার স্লোপ বের করে নিই। স্লোপ কি করে বের করতে হয়, ডেরিভেটিভ করে, কত হবে এটা, দেওয়া আছে কত, 4x² প্লাস কত 9y² সমান কত, 36। আচ্ছা একে যদি আমরা ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত পাবো আমরা, 8x প্লাস 18y dy বাই dx ইজ ইকুয়াল টু কত, 0। আচ্ছা এখান থেকে যদি আমরা dy বাই dx বের করতে চাই, তাহলে dy dx কত আসবে, মাইনাস 8x বাই 18y, দুই দুই কেটে যাচ্ছে, মাইনাস 4x বাই 9y। আচ্ছা কোন একটা পয়েন্টে করছি, আমরা ধরে নিচ্ছি সেই পয়েন্ট হলো x1, y1, এই পয়েন্টে আমরা স্লোপটা বের করার চেষ্টা করি, সরি স্পর্শক বা স্লোপ বের করার চেষ্টা করছি। তার মানে এখন আমরা বলতে পারি এই যে স্লোপ কোন পয়েন্টে, x1, y1। আচ্ছা এই স্লোপটা কার স্লোপ, এই স্লোপটা যেমন বক্রের স্লোপ তেমন কার স্লোপ, এই স্লোপটা হলো ওই বিন্দুতে স্পর্শকের স্লোপ। তাহলে ওরা তো তোমাকে বলেই দিয়েছে না যে এই স্লোপটা, এই যে সরলরেখা বা স্পর্শক কার সঙ্গে সমান্তরাল, এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল, তাহলে নিশ্চয়ই স্লোপ কত হবে, 0 হবে। তাহলে এখান থেকে আমি আরামসে বলতে পারি -4x1 বাই 9y1 এটা সমান কত হবে, 0। তাহলে এখান থেকে দেখো তো x1 এর ভ্যালু কত আসলো, 0, তাই না? আচ্ছা x1 যদি 0 হয় তাহলে y1 পাবো কি করে, এই x1 y1টা কার উপর অবস্থান করছে, বক্রের উপর। তাহলে আরামসে আমি x1 পয়েন্ট এখানে বসিয়ে দিতে পারি, তাহলে এখানে x1 পয়েন্ট যদি বসিয়ে দিই, জায়গা কম তাই আমি উপরের দিকে করছি,
যাও চলো x1 পয়েন্টটা এই যে যেহেতু এই বক্রকে স্যাটিসফাই করবে x1 পয়েন্ট, তাহলে বসিয়ে দিই। কত হচ্ছে 4, আচ্ছা x1 স্কয়ার যোগ কত 9 y1 স্কয়ার সমান 36। তো x1 এর মান কত পেয়েছি আমি 0 পেয়েছি, তাহলে কত হবে এটা, এটা 0 হয়ে গেল, আর লিখলাম না 9 y1 স্কয়ার সমান কত 36। এখান থেকে মনে হয় কেটে গেল 4 9 36, তাহলে y এর ভ্যালু কত, y তো না y1 ভ্যালু কত +-2। তার মানে দেখো x1 যখন 0 তখন y1 দুটো পেয়েছি, একটা পেয়েছি +2, আবার x1 যখন 0 তখন আরেকটা পেয়েছি y1 সমান -2। তাহলে এরকম কটা স্পর্শক পাবো যেটা x অক্ষের সঙ্গে প্যারালাল, এরকম দুটো পাওয়া যাবে, তাই না? তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমাকে মনে হয় কি বের করতে বলেছিল প্রশ্নটাই, ও আরেকটা প্রশ্ন বলেছে, আমি দেখিনি। আপাতত একটা প্রশ্নের অ্যান্সার বেরোলো, এখনো একটা দিয়েছি আমি লক্ষ্যই করিনি, যাও করে দিচ্ছি, অসুবিধা নেই। তাহলে কি পেলাম আমরা, যে কি বলেছিল প্রশ্নটা জানো, যে কোন বিন্দুতে স্পর্শকগুলো এক্স অক্ষের সাথে সমান্তরাল। তাহলে আমরা বিন্দু পেয়ে গেছি তো, কোন বিন্দু, একটা 0,2 আর একটা কত 0,-2। তো উদাহরণে মানে তোমাদের মানে এমসিকিউ অপশনে এরকম দেওয়া আছে 0,+-2 একই ব্যাপার। হ্যাঁ, তা বলছে এই বিন্দুগুলাতে স্পর্শক কি বলেছে এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল, কিন্তু আরেকটা বলেছে যে কোন বিন্দুতে এক্স অক্ষের উপর লম্ব। এটা খুব সুন্দর একটা প্রশ্ন। আচ্ছা, আমি না তোমাদের ক্লাসে এটা বলেছিলাম, আমি তাও তোমাদের সঙ্গে আরেকবার আলোচনা করছি, হ্যাঁ ব্যাপারটা বুঝবে। আমি এই প্রশ্নটা মিটিয়ে দিলাম, হ্যাঁ কারণ জায়গা লাগবে তো। আমি তোমাদের যেটা বের করলাম সেটা কি, কোন বিন্দুতে স্পর্শকটা এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল, কিন্তু আমাকে তো আরো বের করতে বলেছে কোন বিন্দুতে স্পর্শকটা এক্স অক্ষের সঙ্গে লম্ব। আচ্ছা আমি না ধরে নিচ্ছি, আচ্ছা ওর স্লোপটা কত ছিল জানো, আমি বের করে রেখে দিই, মিটিয়ে দিলাম নাকি। স্লোপটা ছিল কত, স্লোপ ছিল কত জানো, এই যে -4x1/9y1। আচ্ছা এক মিনিট, আমি না এই পোর্শনটা বাদ দিয়ে বাকি সব মিটিয়ে দিচ্ছি, হ্যাঁ এই পোর্শনটা বাদ দিয়ে, তাহলে আমার কাজ হয়ে যাবে। বাকিটা হয়ে যাও, এবার বুঝবে এটা। আচ্ছা এবার ধরো কোন পয়েন্টে ধরো বলেছে যে স্পর্শকটা এক্স অক্ষের লম্ব হবে। আমি না আদার্স আর কোনো পয়েন্ট ধরছি না, ধরে নিচ্ছি একটা অন্য পয়েন্ট আছে x1, y1, যে পয়েন্টে স্পর্শক এক্স অক্ষের সঙ্গে লম্ব। ক্লিয়ার? তো x1 y1 কেন করলাম, তাহলে আমাকে না এই জিনিসগুলো নড়াচড়া করতে হবে না। যে কেউ মনে করে স্যার অন্য কোনো বিন্দুতে করবো, একই বিন্দু দিব না, করতে পারো, কিন্তু তোমাকে আবার ডেরিভেটিভ বের করতে হবে, আবার এখানে পয়েন্টটা চেঞ্জ করতে হবে, এই জন্য আমি করলাম না। যাও এবারে প্রশ্ন আছে, প্রশ্নটা হলো স্লোপ যদি, ভালো মতো বুঝবে, স্লোপ যদি, স্লোপ বলতে পারো বা বলতে পারো স্পর্শক, স্পর্শক যদি এক্স অক্ষের সঙ্গে প্যারালাল হয় তাহলে স্লোপ সবসময় 0 হয়। ক্লিয়ার? বা কেউ ঘুরিয়ে বলতে পারো dy/dx 0 হয়। কি হয়, dy/dx 0, এটা মাথায় রেখে দেবে। যদি কি হয়, এক্স অক্ষের সঙ্গে প্যারালাল হয়, কেন বুঝতে হবে, কারণ আমরা প্রথম দিনই শিখেছিলাম tan সাইটাই হলো ডেরিভেটিভ, কারো মনে পড়ছে? আর এটাই কি স্লোপ, একদম প্রথমে বেসিকে শিখেছিলাম। আচ্ছা এবার দেখো, যদি স্পর্শকটা এক্স অক্ষের সঙ্গে প্যারালাল হয়, তার মানে সাই মানে কোণ কত ডিগ্রি করবে, 0 ডিগ্রি, তাহলে tan 0 ডিগ্রি সমান কি dy/dx সমান কত হচ্ছে স্লোপ। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করে যায় tan 0 কত হবে 0, এখান থেকে কত আসবে dy/dx, এখান থেকে কত আসবে স্লোপ। তাহলে আমি আরামসে বলতে পারি এখান থেকে যে কি, যদি স্পর্শক এক্স অক্ষের সঙ্গে প্যারালাল হয় তাহলে স্লোপ বা ডেরিভেটিভ সবকিছু 0 এর সঙ্গে সমান হবে। হ্যাঁ কোনো একটা পয়েন্টে সেই পয়েন্টটা উল্লেখ করে দেবে, x1, y1 যেমন নিয়েছি তুমি অন্য পয়েন্টে করতে পারো। এবার প্রশ্ন হলো, যদি স্পর্শকটা এক্স অক্ষের উপর লম্ব হয়ে গেল তাহলে কি হবে, তাহলে তো এবার কোণ কিন্তু সাইয়ের মান 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে বুঝতে শেখো, তাহলে এখানে যদি মান বসে তাহলে কত হবে tan 90 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা tan 90 ডিগ্রি সমান কত হবে dy/dx হয়ে যাবে। আচ্ছা আচ্ছা dy/dx এর কি স্লোপ করি, আমি স্লোপটা পরে লিখছি। এই স্লোপটা কার স্লোপ জানো তো, এটা কিন্তু ট্যানজেন্ট বা স্পর্শকের স্লোপ কিন্তু, হ্যাঁ এটা মনে রাখবে। আচ্ছা
কে বলতে পারবে tan 90 কত হয়? অসংজ্ঞাত, তাই না? আচ্ছা, আমি না এইটাকে অসংজ্ঞাতটাকে ইনফাইনাইট লিখছি, কারণ কোনো কোনো ক্ষেত্রে তোমরা জানো এটাকে আমরা ইনফাইনাইট দিয়ে ডিনোট করে থাকি, তাই না? যদি বা অসংজ্ঞাত ইনফাইনাইট জিনিসটা একদমই আলাদা। আচ্ছা, আমি এক কাজ করে অসংজ্ঞাত লিখি সবচেয়ে বেশি, না তো তোমরা বলে স্যার আপনি লিখছেন কেন যখন আলাদা তো। আচ্ছা, এটা tan 90 অসংজ্ঞাত। আচ্ছা, এটা কত? dy বাই dx। আচ্ছা, এক কাজ করতে উল্টে দাও তো, কত হবে? dx বাই dy। এটা কত? 1 বাই অসংজ্ঞাত। আর 1 বাই অসংজ্ঞাত মানে জানো? টেন্স টু 0। তার মানে কি পেলাম ভালো মতো বোঝো। আমি তোমাদের ম্যাথমেটিক্যাল দেখালাম, অনেকভাবে বলা যায় এগুলা জিওমেট্রিক্যালি, তো একটা ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝালাম। এটা অ্যাকচুয়ালি জিওমেট্রিক্যালি বের করা যায়, আমি আসছি না জিওমেট্রিক্যাল অত ডিটেলসে। তো এখান থেকে যেটা আমার মুদ্রা কথা, যে স্পর্শক যদি প্যারালাল হয় এক্সকের সঙ্গে, তার মানে dy বাই dx 0। কিন্তু যদি স্পর্শক এক্সকের সঙ্গে লম্ব হয়ে যায়, তাহলে কিন্তু dx dy 0। বুঝতে পেরেছো? এইটাই আমি তোমাদের বোঝানোর জন্য এতক্ষণ বললাম। এবার শোনো ব্যাপারটা, আমাদের আগের বার দেখো বলেছিল যে এক্সকের সঙ্গে সমান্তরাল, তাই কি করলাম? স্লোপ বের করলাম, স্লোপ বের করে কি করলাম? 0 এর সঙ্গে সমান করে দিলাম, কারণ এক্সকের সঙ্গে সমান্তরাল, দেখো উত্তর বেরিয়ে গেল। কিন্তু এবার তো বলছে এক্সকের সঙ্গে লম্ব, তার মানে কি করতে হবে? এই যে স্লোপ যেটা ছিল dy বাই dx এট দ্য পয়েন্ট x1, y1, এইটা ছিল, তাই না? কিন্তু যদি লম্ব হয়, তাহলে লম্ব হলে তো এটা 0 হবে না, লম্ব হলে তো dx বাই dy 0 হয়ে যাবে। আর মাইনাসটা লিখলাম না, মাইনাস দিলেও কি না দিলেও কি তোমার ব্যাপার। আচ্ছা, মাইনাস দিলে কোনো অসুবিধা নেই, কেউ যদি মনে করছে মাইনাস দেবো দিতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে? এই পার্টটা কত হবে? 0 হয়ে যাবে। কখন? আমি কিন্তু বারবার বলছি, এটা কিন্তু যখন এক্সকের সঙ্গে লম্ব হবে, ঠিক আছে, তখনই কিন্তু dx dy পার্টটা 0 হবে। এবার বলো dx dy পার্টটা কত ছিল? মাইনাস dy বাই dx, যদি এটা থাকে তাহলে dx dy কত হবে? মাইনাস 9y1 বাই কত আসবে? 4x1 সমান সমান 0। এখান থেকে কত আসবে? y1 সমান সমান 0। আরে এই y1টা কাকে স্যাটিসফাই করবে? এই যে কার্ভটাকে স্যাটিসফাই করবে না? তাহলে কি করেছিলাম? এখানে x এর বদলে x1 আর y এর বদলে y1 বসিয়েছিলাম। কেন? কারণ এই পয়েন্টগুলো কাকে স্যাটিসফাই করবে? বক্রটাকে স্যাটিসফাই করবে। এবার এই মানটা এখানে বসিয়ে দিই, 4x1 স্কয়ার আর y1 মানে 0, এটা কত? 36। তাহলে এখান থেকে 4 নং কত হচ্ছে? 36। তার মানে x1 কত আসছে? প্লাস মাইনাস 3। তার মানে দেখো y1 যখন 0, তখন x এর মান দুটো পেয়েছি, একবার প্লাস 3, আর এবার y1 যখন 0, তখন x এর মান কত পেয়েছি? মাইনাস 3। তোমাদের হয়তো এইটা তোমাদের এমসিকিউ যে অপশনটা আছে, সেই অপশন হয়তো একবার এইভাবে লিখেছে প্লাস মাইনাস 3, কারণ x এর মান দেখো প্লাস মাইনাস 3 এসছে, আর y এর মান কত এসছে? 0। তাহলে দেখো উত্তর দুটো আছে, যে কি এই বিন্দুতে, এই যে এই বিন্দু আর এই বিন্দু, এই দুটোতে কি স্পর্শক প্যারালাল। আর এখন তোমরা যেটা পেলে, কত পেলে? একটা 3,0 এখানে, একটা -3,0, এই দুটো বিন্দুতে অভিলম্ব কি বলো? এক্সকের সঙ্গে লম্ব। তো দেখো জিওমেট্রিক্যালি তো এটাই তো আসছে না। অঙ্ক কথা বলে, সত্যি কথা বলে অঙ্ক, যদি তোমরা জিওমেট্রিক্যালি বুঝতে পারো না, অঙ্ক সুন্দরভাবে কথা বলে। দেখো আমি তোমাদের যেটা ক্যালকুলেশন দ্বারা বের করলাম, সেটা দেখো ছবিতে এসছে, বুঝতে পারলে? তো যাই হোক, এইটা আমাদের 19 নম্বর গেল। আমরা একটু ডিটেলসেই বলছি, তার জন্য হয়তো একটু আমাদের সময়টা বেশি লাগছে। হ্যাঁ, তো আমি যদি তোমাদের শুধু সূত্র বলে দিই, অঙ্ক করে দিই, তোমাদের হয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু আশা করি বুঝতে অসুবিধা হবে। তাই যদি কোনো সমস্যা হয় আমাকে বলবে, আমি ডিটেলসে বলার চেষ্টা করছি। আচ্ছা, 21 নম্বরটা কি বলেছে দেখো এবার। আচ্ছা, 21 নম্বর বলেছে দেখো, y স্কয়ার ইজ ইকুয়াল টু -36x, এই অধিবৃত্তের কোটি ভুজের 3 গুণ এইরূপ বিন্দুতে স্পর্শকের সমীকরণ। বুঝতে শেখো কি বলেছে। y স্কয়ার ইজ ইকুয়াল টু -36x। ছবি তোমাদের দরকার নাই, কিন্তু আমি চেষ্টা করব যেগুলো নোন কার্ভ সেগুলো ছবি তোমাদের বোঝানো। আচ্ছা, এই কার্ভটাকে যদি কেউ ছবি আঁকি, কেউ জানো এটা একটা অধিবৃত্ত ডাউনওয়ার্ড,
এইরকম, সরি 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 ওয়াই স্কয়ার আছে, ডিস্টার্ব হচ্ছে কেন? ক্লিয়ার? ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 36x। ক্লিয়ার? আচ্ছা, বলেছে এই অধিবৃত্তের কোটি ভুজের 3 গুণ। এবার কোটি ভুজ কি? আমি যদি এক্স কমা ওয়াই লিখি, তার মানে এই পয়েন্টটাকে আমরা ভুজ বলে থাকি, এক্স এর কোঅর্ডিনেটটাকে, আর এটাকে আমরা কি বলি? কোটি বলে থাকি। তাহলে বলছে দেখো ভুজ, কোটি ভুজের 3 গুণ, তার মানে কোটিটা কার উপর ডিপেন্ড করছে? ভুজের উপর। তাহলে ভুজ যদি আলফা নিই, তাহলে কোটি কত হবে? 3 আলফা। কেউ চাইলে আলফা বিটা না নিয়ে অন্য কোনো পয়েন্ট নিতে পারো, আমি আলফা দিলাম বলে আলফা দিয়েই নিতে হবে তার কোনো মানে নেই। তো আমি ধরে নিলাম একটা পয়েন্ট যে কোটিটা ভুজের 3 গুণ। দেখো কোটিটা ভুজের 3 গুণ। তো বলছে অধিবৃত্তের উপর এরকম একটা পয়েন্ট আছে, হ্যাঁ, বলছি সেই পয়েন্টটাতেই তোমাকে স্পর্শ সমীকরণ বের করতে বলেছে। তার মানে এরকম একটা পয়েন্ট আছে কোথাও একটা, ধরো যেখানে কি কোটি কি হচ্ছে? ভুজের 3 গুণ আছে, এরকম কোথাও একটা পয়েন্ট। তো সেই পয়েন্টটাতেই তোমাকে বলেছে কি যে একটা স্পর্শকের সমীকরণ বের করো। তাহলে তোমাকে এই স্পর্শকের একটা সমীকরণ তৈরি করতে বলেছে। এবার যে প্রশ্নটা হলো আমার, আমরা দেখবে একটা স্পর্শক তৈরি করতে গেলে না জাস্ট দুটো জিনিস দরকার পড়ে, আগের দিনই বলেছিলাম। একটা হলো প্রবণতা বা নতি বলতে পারো, বা স্লোপ। আর একটা হলো কোন বিন্দুতে করব। তো দেখো আমি যদি বলি কোন বিন্দু, সেটা তোমার হাতে আছে, কিন্তু আলফার মান তুমি জানো না। কিন্তু আলফার মান বের করা যাবে কি করে জানো? এই যে পয়েন্টটা কাকে স্যাটিসফাই করবে? বক্রটাকে স্যাটিসফাই করবে। তাহলে আমি তো বক্রের মধ্যে বসিয়ে দিতে পারি। বক্রে যদি বসিয়ে দিই, ওয়াই এর মান কত? 3 আলফা নাকি, তার মানে কত হলো? 9 আলফা স্কয়ার হয়ে গেল, সমান সমান মাইনাস কত হলো? 36। আচ্ছা, এটা কত আসছে? কিছু ভুল টুল নেই নাকি? কিছু ভুল হলো নাকি? এক মিনিট এক মিনিট এক মিনিট। আচ্ছা, 20 তো তারপরে হয়ে যাবে, যাও। আর ই কত জানো? ভুলে গেলাম। এক্স এর মান কত? আলফা। আচ্ছা, বসিয়ে দিলাম। আচ্ছা, তার মানে আমি এক কাজ করি, এদিকে 4 নং 36 কেটে দিই, হ্যাঁ। কেউ না আলফাটাকে এভাবে কেটে দিও না, ওইভাবে আলফা কাটা যায় না। আচ্ছা, এদিকে আনলাম আলফা স্কয়ার প্লাস কত আসবে? 4 আলফা সমান সমান 0। আলফাগুলোকে একদিকে আনলাম। আচ্ছা, এখান থেকে মানে আলফা কমন যাচ্ছে, থাকছে কত? আলফা প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে আলফার দুটো ভ্যালু, একটা 0, একটা -4। তাহলে এরকম যদি বিন্দুগুলা দেখি, এরকম দুটো বিন্দু পাওয়া যাবে, কি কি জানো? একটা 0,0, আর একটা কত আসবে জানো? -4, -12। বুঝতে পেরেছো? এই যে আলফার মানটা বসে দিলাম ওখানে, আলফার দুটো মান আছে তো। ক্লিয়ার? যাও। তো আমি 0,0টা দরকার নেই, এই জন্য 0,0টা নিচ্ছি না, আমি এই পয়েন্টটা নিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, এবার শোনো, বলেছে এই বিন্দু, তার মানে এই বিন্দুতে এখন আমাকে কি বের করতে বলেছে? স্পর্শের সমীকরণ। তো স্পর্শ সমীকরণ কি? y মাইনাস y1, এখানে কি বসে? স্লোপ, যে পয়েন্টে করব সেই পয়েন্টে, আর কত? x মাইনাস x1। আচ্ছা, y মাইনাস y1, y1 কোনটা? এই যে মাইনাস মাইনাসে প্লাস করে দিলাম। আচ্ছা, স্লোপ বের করছি আমি, হ্যাঁ, x মাইনাস x1, তাহলে x1 তো -4 প্লাস হয়ে গেল। আচ্ছা, স্লোপ কি করে পাই? স্লোপ তো ডেরিভেটিভ করে পাই। কাকে? কারকে। কত হবে? 2y dy বাই dx সমান সমান -36, x এর জন্য 1, এটা কেটে গেল 18। তাহলে এখান থেকে dy বাই dx কত আসছে বলো? এখান থেকে dy dx আসছে -18/y। আচ্ছা, এই যে dy dx, এটা আমরা কি স্লোপটা কোন একটা পয়েন্টে বের করি? স্পর্শক বলেছো তো? হ্যাঁ হ্যাঁ, কোন পয়েন্টে বের করবো আমরা? পয়েন্ট তো বের করে নিয়েছি আমরা, -4, -12। আচ্ছা, -18 আর y এর মান কত? -12 নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে কেটে গেল, থাকলো কত? 3, 6, 18, 6 দুগুণি 12। তাহলে এর স্লোপ বেরোলো, সরি 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 6 দুগুণি 12, এর স্লোপ কত বেরোলো এই পয়েন্টে? 3/2। তাহলে স্লোপটা বসে দিয়ে এখানে 3/2। আচ্ছা, কোন গুণ করলে কত হচ্ছে? 2y প্লাস 24, 3x প্লাস 12। আচ্ছা, যদি একবারে সাজিয়ে লিখি তাহলে কত হবে? উত্তর কত আছে? আচ্ছা, উত্তর আছে, আমি যদি এই x গুলোকে একদিকে নিয়ে যাই, x মানে এই y টাকে ওদিকে নিয়ে গেলাম, তাহলে কত হবে জানো? 3x মাইনাস 2y, আর 12টাকে এদিকে আনলাম, হ্যাঁ, তাহলে কত হবে জানো? 24 তে 12 বাদ দিলে 12। তাহলে উত্তর দেখো কত আছে কিনা? 3x - 2y সমান
12। একটা মনে হয় মিলছে তোমার সি নাম্বার, দেখো তো 21 সি আছে কিনা। 21 কত আছে, সি আছে, তাহলে এই উত্তর হবে 21 সি। বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা চলো এবার আমরা নেক্সট প্রশ্ন দেখবো। আচ্ছা 21 পরে আছে 23 নাম্বার, হ্যাঁ, যেটা তোমাদের হয়নি এখনো। তাহলে আমি এটা মিটিয়ে দিলাম, তোমরা 23 নাম্বার পড়তে শুরু করে দাও। তো 23 নাম্বারটা আসলে তোমরা পড়ে নিয়েছো। আচ্ছা 23 নাম্বারে কি বলেছে দেখো, ডিস্টার্ব দিচ্ছে কেন কালিটা। যাক 23 নাম্বারটা দেখো, বলেছে x সমান সমান ওয়াই স্কোয়ার মাইনাস 4y, মানে নাকি, হ্যাঁ ওয়াই স্কোয়ার মাইনাস 4y, এই বক্র যে বিন্দুতে y অক্ষকে ছেদ করে। তো আমি তোমাদের জিওমেট্রিক্যালি বলছি কি করে এটা বের করবে। আচ্ছা আমি জানি এটা একটা প্যারাবোলার ছবি, তো আমি যেহেতু তোমাদের অনেকের অজানা থাকতে পারে তাই একটা অন্য কার্ভ নিচ্ছে। তো ধরে নাও এই একটা বক্র কাকে ছেদ করেছে, y অক্ষকে ছেদ করেছে, সরি সরি ভুল হয়ে গেল, x অক্ষকে ছেদ করেছে, এটা হয়ে গেল। আচ্ছা এটা ছবি কি পারফেক্ট আঁকবো, আচ্ছা আমি নর্মালি আঁকলাম, ঠিক আছে, এক্সাক্ট ছবি আঁকলাম না, এক্সাক্ট ছবি আঁকতে টাইম নষ্ট হবে। ধরো কোন একটা বক্র আছে যেটা y অক্ষকে ছেদ করেছে, দেখো y অক্ষকে ছেদ করেছে, এই বক্রটা কোথায় কোথায় ছেদ করেছে কি করে বুঝবো, টেকনিক শিখে রাখো। x অক্ষের সমীকরণ হলো y ইজ ইকুয়াল টু 0, যদি x অক্ষকে ছেদ করতো তাহলে y এর মান 0 বসিয়ে দিতাম, তাহলে অটোমেটিক পেয়ে যাবে x অক্ষে কোথায় ছেদ করে। কিন্তু এখানে কাকে ছেদ করেছে, y অক্ষকে ছেদ করেছে, ওই y অক্ষের সমীকরণ হলো x ইজ ইকুয়াল টু 0, তার মানে এক কাজ করবে কার্ভটাতে x এর মান 0 বসিয়ে দেবে, তাহলে x এর মান যদি 0 বসিয়ে দাও তাহলে যে মানগুলা পাবে তোমরা y এর, সেই পয়েন্টগুলোতেই কার্ভটা y অক্ষকে ছেদ করেছে। খুব বেসিক জিনিস এগুলা ক্লাস 11 এর। তো এখান থেকে যদি আমরা y এর মান বের করি তাহলে y কমন গেলে y মাইনাস 4, তাহলে y সমান সমান 0 আর 4। তার মানে এই কার্ভটাকে যদি তোমরা পারফেক্ট আঁকতে যাও, বলছে এই কার্ভটা দুটো পয়েন্টে y অক্ষকে ছেদ করবে। কোন কোন পয়েন্টে, একটা 0 পয়েন্টে আর একটা 0,4 পয়েন্টে, এই দুটো পয়েন্টে ছেদ করবে। ক্লিয়ার। আচ্ছা দিয়ে কি বলেছে, সেই বিন্দুতে অভিলম্বের সমীকরণ, তো অভিলম্বের সমীকরণ বের করতে পারবে তো, আশা করি পারবে না। এটা যদি একটা কার্ভ দেওয়া থাকে তাহলে তোমরা তার স্লোপ বের করতে পারবে তো, স্লোপ মানে dy বাই dx, স্পর্শের স্লোপ বের করতে পারবে। আচ্ছা কোন পয়েন্টে পয়েন্ট তোমরা পেয়ে গেছো, একটা হলো 0,0 তে বের করবে, আচ্ছা আর একটা কোথায় বের করবে 0,4। আচ্ছা এটা বের করার পর কি করবে, তোমাকে স্পর্শক বলেছেন অভিলম্ব, তাহলে অভিলম্ব বলে কি করবে, স্লোপটাকে ঘুরিয়ে দিবে, মাইনাস dx বাই dy করে দিবে কোন পয়েন্টে 0,0, আর এটাও ঘুরে গেলে কত হবে, সেম মাইনাস dx বাই dy এট পয়েন্ট কত 0,4। তাহলে অভিলম্বের সূত্র তো জানোই y মাইনাস y1, এবার ধরো আমি 0 তে বের করছি তাহলে y1 কত 0, এখানে কি বসবে, স্লোপটা বসে যাবে কোন পয়েন্টে 0 তে করছি, এখানে কত x মাইনাস x1। তো সিমিলারলি তুমি যদি এই 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 আরেকটা অঙ্ক করো এই পয়েন্টে, তাহলে কি আবার একটা উত্তর আসবে, তাহলে বইয়ে দেখবে মোট দুটো উত্তর আছে, দুটোই মিলে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে কি শিখলাম, জাস্ট এইটাই মেন শিখলাম যে কোনো বক্র যদি y অক্ষকে ছেদ করে কোথায় কোথায় ছেদ করবে সেই পয়েন্টটা বের করতে। কারণ দেখো ওরা আমাকে কি বলছে, ওই ছেদ বিন্দুতেই বলেছে অভিলম্ব সমীকরণ বের করতে না, তাহলে আমি যদি ছেদ বিন্দু না পাই তাহলে কি করে ওই বিন্দু অভিলম্ব বের করবো, কিন্তু আমি যদি বিন্দুটা পেয়ে যাই তাহলে তো আরামসে অভিলম্ব বের করে যাবে। কারণ অভিলম্ব বের করতে হলে কি দরকার, স্লোপ দরকার, বিন্দু দরকার, তো স্লোপ তো আমি এখান থেকে পেয়ে যাবো, আর বিন্দু তো পেয়েই গেলাম, তাহলে আরামসে অভিলম্ব বেরিয়ে যাবে। তাহলে এটা আমাদের কত নম্বর গেল, এটা আমাদের 23 নম্বর গেল নাকি। আচ্ছা 24 নম্বর মনে হয় তোমাদের করানো আছে আমার যতদূর মনে হচ্ছে, হ্যাঁ। আচ্ছা 24-এর পর তোমাদের বাকি আছে, আচ্ছা একদম চলে আসো তোমাদের দরকারি, সেটা হলো 27 নাম্বার। 27 নাম্বারটা পড়ো। তো এইটা আমি তোমাদের একটু হিন্ট দিব, বাকিটা তোমরা করে নেবে, হ্যাঁ।
আচ্ছা আমি বারবার করে বলছি, যদি আমরা বিন্দু জেনে যাই যে কোন বিন্দুতে আমাদের স্পর্শক বা অভিলম্ব বের করতে বলবে, সেটা যদি জানতে পেরে যাই তাহলে খুব সহজে আমরা উত্তর বের করতে পারি। কি স্লোপ বের করবো, এই বিন্দুর স্লোপের সমীকরণ, স্পর্শের সমীকরণ বের করবো, আর হয়ে গেল। অভিলম্ব বলে সেম জিনিস, স্লোপ তো উল্টে দেবো, মাইনাস করে দেবো, আর ওই বিন্দুতে বের করে নেবো সমীকরণ। তো 27 নাম্বারটা কি বলতে চাইছি শোনো, আমি ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি তোমাদের। এটা এক্স অক্ষ ধরো, এটা ওয়াই অক্ষ, ক্লিয়ার? আচ্ছা এটা অধিবৃত্তের কথা বলছে, ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, তাহলে সাধারণত ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4x অধিবৃত্ত হলে দেখতে এরকম টাইপের হয়, ক্লিয়ার? মোটামুটি দেখতে এরকম টাইপের, হ্যাঁ। বুঝতে পেরেছো? আচ্ছা এটা কার ছবি? ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, ক্লিয়ার? আচ্ছা বলছে যে দেখো এই অধিবৃত্তের নাভিলম্বর প্রান্তবিন্দু দুই, নাভিলম্বর প্রান্তবিন্দু, তাহলে বুঝতে হবে ব্যাপারটা নাভিলম্ব কি। যদি কেউ ক্লাস 11-এ পড়ে থাকো বা মনে থাকলে খুব ভালো, না তো আমি যেটা বলছি সেটাকে একদম ভগবানের মতো বিশ্বাস করে নাও। এইটাকে না আমরা শীর্ষ বলতাম, যেটা 0,0 এই অঙ্কের ক্ষেত্রে। আচ্ছা আর এই পয়েন্টটা যেন নাভি বলো, যেটাকে আমরা a,0 বলি, হ্যাঁ a,0, এই যে এটাই হলো নাভিলম্বের বা সরি নাভির স্থানাঙ্ক, আর এক্স অক্ষের উপর আছে তাই ওয়ার মান 0। আচ্ছা এইখানে না আমরা একটা লম্ব টানতে পারি, হ্যাঁ এইখানটাতে নাভির উপর, এই যে যে লম্বটা টানলাম সেই লম্বটারই নাম হলো কি নাভি লম্ব, কারণ নাভি দিয়ে লম্বটা টেনেছি তাই, তাহলে এর নাম কি নাভি লম্ব, ক্লিয়ার? আচ্ছা বলছে এই যে নাভি লম্ব না, এই নাভি লম্বের দেখো দুটো প্রান্ত বিন্দু আছে, একটা প্রান্ত বিন্দু এখানে, একটা প্রান্ত বিন্দু এখানে, আর এই নাভি লম্বর যেন মোট ডিস্টেন্সটা কত হয়? 4a। এই যে নাভি লম্বের দৈর্ঘ্য যদি কারো মনে থাকে দেখবে 4a ছিল, মনে হবে এই জায়গাটা হলো 2a আর এই জায়গাটা হলো 2a, কারণ উপরে যতটা জায়গা থাকে নিচে ততটা জায়গা থাকে, এই জন্য টোটাল 4a, ক্লিয়ার? আচ্ছা এবার তাহলে প্রশ্ন হলো তাহলে এই পয়েন্টটা কত, এইটুকুটা a, এইটুকুটা 2a, তাহলে এই পয়েন্টটা কত হবে? a, 2a, আর এই পয়েন্টটা কত আসবে? a, -2a। তাহলে তুমি তখন পয়েন্ট পেয়ে গেলে, তোমাকে কি বলেছে ওই প্রান্ত বিন্দু দুটিতে, তার মানে এই যে প্রান্ত বিন্দুগুলো পেলে না, এই প্রান্ত বিন্দুগুলিতেই বলেছে স্পর্শক আর অভিলম্ব বের করতে, তার মানে তুমি এখানে স্পর্শক বের করবে, এখানেও স্পর্শক বের করবে, এখানে অভিলম্ব বের করবে, এখানে অভিলম্ব বের করবে, তো উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে, ওটা দেখে বুঝতে হবে। চারটা বেরোবে তার মধ্যে যে দুটো মিলবে বলে দিয়েছি, স্পর্শক এটা হবে, অভিলম্ব এটা আসবে, বুঝতে পেরেছো? তো এটা করে নেবে, পেরে যাবে আশা করি। এটা গেল 27 নাম্বার। আচ্ছা তারপরে মনে হয় তোমাদের একদম যতদূর সম্ভব 28, 29 অব্দি হয়ে গেছে মনে হয়, তাই না? 30 হয়েছে, 30 তোমাদের পিডিএফ এর অঙ্ক দেখবে, হ্যাঁ 30 নাম্বার যে অঙ্কটা আছে পিডিএফ এর অঙ্ক তোমাদের করিয়েছি দেখবে, সমান্তরালের অঙ্কের ওখানে, আর না পারলে বলবে করে দিব, অসুবিধা নেই। আচ্ছা 31 নাম্বারটা নিয়মের মতো অঙ্ক হয়নি, তো এই নিয়মের অনেকগুলো অঙ্ক আছে, আমি একটা দেখিয়ে দিচ্ছি, তার বাকিগুলো তোমরা করে নেবে, হ্যাঁ 31 নাম্বারটা পড়ো। অঙ্কগুলোকে জিওমেট্রিক্যালি বোঝার চেষ্টা করো। তো 31 নাম্বারটা কি বলেছে দেখো, একটা পরাবৃত্ত আছে, আমি তোমাদের ছবি আঁকার চেষ্টা করি সবসময় যাতে তোমরা ছবি দিয়ে বুঝতে পারো, তো আমি খুব একটা ডিটেলসের ছবি আঁকবো না, এই মোটামুটি বোঝানোর জন্য যতটুকু দরকার ততটুকু ছবি আঁকবো। এটা পরাবৃত্ত আছে ধরো, ক্লিয়ার? আচ্ছা বলেছে এই পরাবৃত্তের, ঠিক আছে? আচ্ছা আমি পরাবৃত্তের মধ্যে ছবি আঁকছি না, কারণ তোমাদের অনেকের সমস্যা হতে পারে, আমি একটা যে কোনো কার্ভ নিচ্ছি, কারণ আননোন কার্ভ দিলে তোমাদের অসুবিধা হতে পারে, ওই জন্য আমি একটা আননোন ছবি দেখি যাতে তোমরা সমস্ত অঙ্কের জন্য সেম ভাবে ভাবতে পারো। তো একটা পরাবৃত্ত আছে ধরুন, ওই পরাবৃত্তের বলেছে যেসব স্পর্শক এক্সকের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে যেসব স্পর্শক মানে কি আমি জানি না কোন সব স্পর্শক, তাহলে ধরো এই স্পর্শক যেটা আছে সেটা কি করেছে এক্সকের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে তাদের সমীকরণ। তাহলে ব্যাপারটা কি, এই স্পর্শকটা যদি এক্সকের 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে 60 ডিগ্রিটাকে আমরা কি বলবো? ইনক্লাইনেশন বা বলবো নতিকোণ। তাহলে যদি বলি এর স্লোপ কত, তোমাদের আগেই বলেছি এর ট্যানজেন্টটাকে স্লোপ বলা হয়, তাই স্লোপ কত? √3।
এবার প্রশ্ন হলো এর স্লোপ তো আমরা কার্ভ থেকেও বের করতে পারি। কার্ভের ইকুয়েশন কত দেওয়া আছে? 3x² মাইনাস কত 4y² = 12। তাহলে কার্ভ থেকেও তো আমরা স্লোপ বের করতে পারি, আমরা আগে থেকেই জানি। কি করে? ডেরিভেটিভ করলেই পাওয়া যায়। কত হচ্ছে এটা? 6x মাইনাস কত হচ্ছে 8y dy/dx সমান সমান 0। তাহলে এখান থেকে যদি dy/dx বের করে দেবে, dy/dx আসবে 6x/8y করে দেখে নেবে। মাইনাস প্লাসে তোমরা তোমাদের মতো করে নেবে। যাক, এটা আসবে কত 3x/4y। কিন্তু আমরা যে স্লোপ বের করি, স্লোপটা কোনো একটা পয়েন্টে বের করি। তো ধরে নাও আমি পয়েন্টটা ধরে নিচ্ছি যে x1, y1 বিন্দুতে স্লোপ বের করবো। তাহলে এটা কত হবে? 3x1 বাই কত 4y1। তাহলে এই স্লোপ আমি বের করলাম। এটা কার স্লোপ? কার্ভের স্লোপ উইথ কি? স্পর্শকের স্লোপ। তো স্পর্শক স্লোপ তো বের করা আছে। তাহলে আমি এখান থেকে আরামসে বলতে পারি 3x1 বাই 4y1 সমান সমান √3, তাই না? আচ্ছা, এখান থেকে আমি দেখো তো যদি ক্যালকুলেশন করি দেখো তো x1 এর মান কি বের করা যাবে? এইভাবে 4√3y1, আর এখান থেকে যদি x1 বের করি কত হবে? 4√3/3y1। তাহলে এই যে এখান থেকে আমি কি করে x1 y1 মান পাবো? কারণ আমাকে তো ওটাই বলেছে, যে কি বলেছে দেখো প্রশ্নটা, যে তাদের উৎপন্ন যারা তাদের কি সমীকরণ বের করতে। তাহলে পয়েন্টটা পেলে তো সমীকরণ পেয়ে যাবো, তাই না? যে বিন্দুতে এটা করছি, বিন্দু পেলে তো আমরা স্লোপ জানি, আরামসে স্পর্শক বেরিয়ে যাবে। তাহলে সেই বিন্দুটা বের করবো কি করে? এই পয়েন্টটা কাকে স্যাটিসফাই করবে জানো? এই পয়েন্টটা এই কার্ভটাকে স্যাটিসফাই করবে। তাহলে কত 3x1² সরি মাইনাস ছিল নাকি, -4y1² সমান সমান 12। আচ্ছা দেখো, এখান থেকে যদি বলি x1² কত হবে গো? x1², এটা করলে হবে তোমার x1², উপরে হবে 4 4 16 × 3/9 × কত y1²। 3 3 9 কেটে যাবে, তার মানে কত হবে? এখানে তোমার 16/3 নাকি? তাহলে 3 × 16/3 y1² মাইনাস 4y1² সমান সমান 12। এখানে যদি ক্যালকুলেশন করো 3 3 কেটে যাবে, 16 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে? এটা 16 থেকে 4 বাদ দিলে 12 হচ্ছে নাকি? 12y1² সমান সমান 12। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে দেখো y এর মান দুটো পাওয়া যাচ্ছে, +-1। তাহলে দেখো x1 যখন 4√3/3, তখন y1 এর মান দুটো পাওয়া যাচ্ছে, একটা +1 আর একবার -1। তাহলে এবার তোমরা পয়েন্ট যখন পেয়ে গেছো, তাহলে আমি আশা করি তোমরা আরামসে স্পর্শক বের করবে। কি করে বের করবে আমি তোমাদের একটা বের করে দেখিয়ে দিই। একটা আমি করে দিচ্ছি, একটা তোমরা করবে। আচ্ছা, আমি যেটা একটা করছি সেটা এই উপরে দিয়ে করছি। আচ্ছা, স্পর্শ সমীকরণ কি বল? ধরো আমি এই পয়েন্টে করছি, এই পয়েন্টটাতে। আচ্ছা, স্পর্শের সমীকরণ কি বলাই? y - y1 নাকি? আচ্ছা, y1 কত? 1 সমান সমান স্লোপ। স্পর্শক বলেছেন অভিলম্ব দেখিনি একবার। স্পর্শক তো হ্যাঁ। আচ্ছা, স্লোপ কত ছিল? স্লোপ ছিল মনে যত সম্ভব, দেখো এটা স্লোপ আর এটা স্লোপ দুটো তো সেম না, একটা বসালে হলো। √3 বসালাম, যেটা মান জানি। আচ্ছা, ইন্টু কত? x - x1। x1 কত? 4√3/3। আচ্ছা, এবার ক্যালকুলেশন করি। আচ্ছা, এটা কত হচ্ছে? y - 1, এর ভিতরে গুণ করে কত হচ্ছে? √3x মাইনাস দেবে √3 আর √3 মধ্যে 3 আর 3 কেটে থাকবে কত? 4। তাহলে একদিকে হবে y - √3x সমান সমান -3 নাকি? হ্যাঁ, -3 আসছে। তাহলে তোমাদের এখান থেকে এক কাজ করি, বইয়ে যেটা আছে দেখলাম y সমান সমান ওরা বের করেছে √3x -3। তাহলে আরেকটা বের করবে, আরেকটা বের করে যেটার সঙ্গে মিলিয়ে যাবে ওই উত্তর সাথে আসবে। আমার তো যা মনে হচ্ছে ওই তোমার উত্তর সি আসবে নাকি, তাই তো মনে হচ্ছে। দেখি তো 31-এর, হ্যাঁ সি আসবে। করে দেখবে আর একটা পয়েন্টে ওই এইটা দেখবে, মানে আমি যা দেখতে পেলাম উত্তর সেম করবে কিনা দেখবে, এরকম আসবে y সমান সমান √3x + 3, যার জন্য এই যে এই অ্যান্সার আর এই অ্যান্সারটাকে মার্চ করে দিয়েছে। ঠিক আছে, মার্চ করে ওরা একবার এরকম উত্তর লিখেছে যে y সমান সমান √3x +-3 এরকম লিখে দিয়েছে। যা করে নিবে ওটা, পেরিয়ে আশা করি। আচ্ছা, এইরকম অঙ্ক একদম সেম 35 নাম্বার, সেম 36 নাম্বার, এগুলো সব দাগি নাও। 35 36 সেম ভাবে করবে। হ্যাঁ, এবার চলে আসে 37 নাম্বার।
চলো 37 নাম্বারটা আমরা একটু করে দিই। তো 37 নাম্বারটা পড়ে নাও তোমরা কি বলেছে। আচ্ছা আমি না তোমাদের মোটামুটি একটু যদি অঙ্ক মিলে যায় আগের অঙ্কের সঙ্গে, তাহলে আমি তখন স্টপ করে দেবো আর বলে দেবো যে এই অঙ্কটা এইভাবে করে নেবে। আচ্ছা যেমন 37 নাম্বারটা পড়ো। কি বলেছে, y সমান সমান 2x প্লাস 7 একটা সরলরেখা আছে। y সমান সমান 2x প্লাস 7 একটা সরলরেখা আছে, আমি এটার নাম্বার দিলাম 1। আর এর ছবি আঁকার চেষ্টা করছি, এটা ধরো একটা সরলরেখা। এই যে y সমান সমান 2x প্লাস 1। আচ্ছা দিয়ে কি বলেছে, বলেছে দেখো এই সরলরেখার সঙ্গে সমান্তরাল একটা এত বৃত্তের একটা স্পর্শক আছে, তার মানে একটা বৃত্ত আছে, বৃত্ত কথা বলছে, অধিবৃত্ত, অধিবৃত্ত আছে এরকম। ইকুয়েশন তোমাকে দিয়ে দিয়েছে কত, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x প্লাস 5, এটা অধিবৃত্তটা দিয়ে দিয়েছে, মানে এটা দিয়ে দিয়েছে। বলেছে এই যে সরলরেখা ছিল এর সঙ্গে একটা সমান্তরাল এর স্পর্শক আছে, মানে এরকম একটা স্পর্শক আছে। তাহলে এরা দুজন যদি সমান্তরাল, তার মানে স্পর্শক দুটোর স্লোপ কি হয়, সেম হয়। তাহলে এক কাজ করতে পারি না আমরা, এর স্লোপ বের করতে পারি, 2y dy বাই dx। এটা কত হবে, 4x এর জন্য 1, 5 এর জন্য 0, 2 2 কেটে গেল, dy বাই dx এর মান কত আসবে, 2y। আচ্ছা স্পর্শক বলেছে, তার মানে কি আমরা dy বাই dx রেখে দিচ্ছি আর কোন পয়েন্টে বের করছি উল্লেখ করে দিচ্ছি, হ্যাঁ x1, y1, কারণ আমরা জানি স্লোপ কোন একটা পয়েন্টে বের করতে হয়। কত হচ্ছে 2/y1, তাই না। তাহলে এটা যে স্লোপ হয়, তার মানে দেখো এই স্লোপটা কার সঙ্গে সমান হবে, এর স্লোপের সঙ্গে সমান হবে। তো এর স্লোপ কি করে বের করতে হয়, এই যে y সমান সমান mx প্লাস c আকারে আনলে x এর শকটাকে আমরা স্লোপ বলি বা m বলি, তো স্লোপ কত আছে 2 আছে। তাহলে এখান থেকে আমরা আরামসে বলতে পারি 2/y1 সমান সমান 2, তাই না। তাহলে এখানে যদি কাটাকাটি করি, কাটাকাটি করে দেখা যাচ্ছে যে y1 এর ভ্যালু কত আসছে 1। তাহলে প্রশ্ন হলো y1 যদি 1 হয় তাহলে x1 পাবো কোথা থেকে, কেন কার্ভকে স্যাটিসফাই করিয়ে, এই পয়েন্টটা কাকে স্যাটিসফাই করে, কার্ভকে স্যাটিসফাই করে, তাহলে কত হচ্ছে y1 স্কয়ার সমান সমান 4x1 প্লাস 5। তাহলে y1 এর ভ্যালু কত পাচ্ছি আমরা 1, তাহলে 1 এর স্কয়ার 1, এটা কত 4x1 প্লাস 5। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো x1 এর মান আমি যা দেখতে পাচ্ছি -1 আসছে মনে হয়, -1 আসছে। তাহলে x1 যদি -1 হয় তাহলে কি এই পয়েন্টটা পেয়ে গেলাম কত, x1, y1 পয়েন্টটা কত আসবে, x1 কত -1 আর y1 কত 1। তার মানে দেখো আমাকে এই বিন্দুতে স্পর্শক বের করতে হবে, তাই না, কারণ তারপরে মনে বলেছে ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ, তো আরামসে পারবে, তো পারবে না। যদিও বা সরলরেখার চ্যাপ্টারে খুব সহজেই বের করা যায়, তোমরা জানো কিনা জানি না, আমি বলে দিই তোমাদের শর্টকাটটাই। তোমরা তো এইভাবে বের করতে পারো, এই যে ডি কি বলে y মাইনাস y1, এই যে y1 পেয়ে গেছো, দিয়ে সমান সমান স্লোপ x মাইনাস x1, এভাবে তো করা যায়, একটা বুদ্ধি আছে। এটা যে সরলরেখা হয় এর সঙ্গে প্যারালাল লাইনের ইকুয়েশন কি হয় জানো, এক্স আর ওয়াই এর পার্টটা সেম থাকে, শুধু ধ্রুবকটা চেঞ্জ হয়। আর এই ধ্রুবক কি করে বের করতে জানো, যদি কোনো পয়েন্ট দিয়ে দেখো এটা যদি সরলরেখাটা হয় তাহলে এর সমান্তরাল সরলরেখা পেয়ে গেলাম তো আমরা, y সমান সমান 2x প্লাস k। আর সরলরেখাটা কোন বিন্দুতে পাস করছি, পয়েন্টে পাস করে, তাই না, তাহলে পয়েন্টটাকে স্যাটিসফাই করবে তো। আর পয়েন্টটা তো পেয়ে গেছি কত -1, 1, এখানে বসিয়ে দাও, x এর সরি x এর মান -1, y1 মান 1, তাহলে এটা 1 আর এটা -1 বসিয়ে 2, তাহলে k এর মান কত আসবে 3। তাহলে নির্ণয় সরলরেখা কত হবে জানো, এই যে সরলরেখাটা y সমান সমান 2x প্লাস 3। এটা একটা প্রসেস, চাইলে তোমরা নর্মালি বের করতে পারো। তো এর সামনে বি মিলছে, দেখে নিও একবার, 37 বি, 37 বি আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা যদি আমাকে স্পর্শক না বলে লম্ব বলতো জানো, এই গোটা অঙ্কটাতে চেঞ্জ কোথায় হতো, প্রসেসে সেম জিনিস করতাম, তাহলে ছবিটা কিরকম লম্ব বলতো, তার মানে এরকম ছবি আসতো, তখন আমরা এই ছবিটা নিতাম না, তো এরকম ছবি নিতাম, ঠিক আছে। তাহলে কিচ্ছু না, লম্ব বলতে এমন কিছু না, এর স্লোপ আর এর স্লোপের গুণফল কত আসতো -1, তাই না। তাহলে আমরা জানি তো এর স্লোপ তো বের করেছি, কত বের করেছি, এর স্লোপ মানে কত ছিল না 2 ছিল, মানে নাকি এই যে স্লোপ। আর এর স্লোপ কি, স্পর্শকের স্লোপ যদি dy বাই dx হয় তাহলে এর অভিলম্বের স্লোপ কি আসবে -dx বাই dy, মানে এটা উল্টে গিয়ে মাইনাস করে দিতাম, দিয়ে কি করতাম এর স্লোপের সঙ্গে সমান করে দিতাম, তাহলে সেম মতো কার মান পেতাম, y1 এর মান পেতাম, y1টা কাটবে বসতাম, x1 পেয়ে যেতাম। তো সেমই জিনিস ওখানে, শুধু সমান্তরালের বদলে কি বলেছে, লম্ব বলেছে। লম্ব মানে জানি তো, লম্ব মানে কিন্তু যারা যারা লম্ব তাদের স্লোপের গুণফল কত হয় -1, কার স্লোপের গুণফল -1 হবে, এর স্লোপ।
আর কার স্লোপ? এর স্লোপ কত হবে? এটা যদি dy বাই dx হয়, স্পর্শকের স্লোপ যদি dy বাই dx হয়, তাহলে এর অভিলম্বের স্লোপ কি হবে? মাইনাস dx বাই dy হবে না? এটা তো জানা জিনিস। তার মানে এর স্লোপ বের করে নেবে, এই যে এখান থেকে বেরিয়ে যাবে। আর এর স্লোপ তো তোমরা জানোই, দিয়ে দুটো গুণফল -1 করে দেবে, ওখান থেকে কারো একটা মান পাবে, মানটা কার্ভে বসিয়ে দিবে, কার্ভে বসাবে, তাহলে হয়ে গেল, পেয়ে গেলে, কমপ্লিট। চলো এটা কত গেল? 37, তারপরে 38ও পেরিয়ে যাবে তাহলে। আচ্ছা 39ও সেম জিনিস, আমি শুধু জিওমেট্রিক্যালি ব্যাপারটা বুঝিয়ে দিই, তোমরা করবে। হ্যাঁ 39। চলো এবার নেক্সট অঙ্ক যেটা দেখবো সেটা হলো, আগেরটা মানে 39 তোমাদের লাস্ট বললাম আমি, 38 কি 39, যে 38 মনে, হ্যাঁ। আচ্ছা 39 নাম্বারটা আমি তোমাদের একটু জিওমেট্রিক্যালি বলে দিই, বাকিটা তোমরা করে নেবে। কি বলেছে দেখো, এত পরাবৃত্ত আছে, তাহলে আমি যে কোনো একটা কার্ভ নিলাম, হ্যাঁ আননোন একটা কার্ভ নিচ্ছি আমি। বলছে এই পরাবৃত্তে যেসব স্পর্শক, তার মানে যেসব স্পর্শক মানে বুঝতে পারছো, এই স্পর্শের কথা বলছে, কোনো একটা স্পর্শক বলেছে যেসব স্পর্শক এত সরলরেখার উপর লম্ব, ধরো একটা সরলরেখা দিয়ে দিয়েছে ওরা, x প্লাস 2y ইকুয়াল টু 0, তাদের স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক, তার মানে তোমাকে জাস্ট এই পয়েন্টটা বের করতে বলেছে। কোনটা বের করতে বলেছে? তাদের স্পর্শ বিন্দু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, স্পর্শ বিন্দু না ছেদ বিন্দুর কথা বলেছে এটা, 1 মিনিট। ও না, স্পর্শ বিন্দু এটাই বলছে, এটা হলো ছেদ বিন্দু। হ্যাঁ এটা ছেদ বিন্দু জানি, স্পর্শ বিন্দু মানে এই পয়েন্টে যেছে x1, y1। তাহলে কি বলতে চাইছে, একটা পরাবৃত্ত দেওয়া আছে, ঠিক আছে, যে কোনো কার্ভ হতে পারে সেটা, সেই পরাবৃত্তে যেসব স্পর্শক মানে সেটা একটা হতে পারে, একাধিক হতে পারে। তো আমি ধরিলাম এই স্পর্শকটা কার সঙ্গে লম্ব, সেটা বলেছে কি, এই যে সরলরেখার উপর একটা সরলরেখা দিয়ে তার সঙ্গে লম্ব, ঠিক আছে। তাহলে হচ্ছে সেই স্পর্শ বিন্দুগুলো এই স্থানাঙ্ক বের করো। তাহলে কি করে বের করব? তো দেখো জিওমেট্রিক্যালি আমরা একটু আগে দেখলাম, এটা কিছুই না, এর স্লোপ এখান থেকে আরামসে পাবো আমরা, y এর মান বের করলেই -x/2, তাহলে এর স্লোপ কত আসবে? এর স্লোপ আসবে -12, আর এর স্লোপ আমরা কার্ভ থেকে পেয়ে যাব ডেরিভেটিভ করে। আচ্ছা স্পর্শক বলেছে, তার মানে এবার কিন্তু আমাকে dy বাই dx লাগবে, তাই না? আচ্ছা যদি dy বাই dx বের করি, কোন একটা পয়েন্টে বের করবো নিশ্চয়ই, তাহলে এর যে স্লোপ বের করবে, যেহেতু এই সরলরেখার স্লোপ dy বাই dx আর এই সরলরেখার স্লোপ এইটা, তাহলে এরা কিভাবে আছে? পারপেন্ডিকুলার আছে, তাদের স্লোপের গুণফল কত আসবে? -1। সেখান থেকে কি হবে? x1 অথবা y1 কারো একটা মান পাবে, সেই মানটা কি করবে? কার্ভে বসিয়ে দিবে, তাহলে y1 পেয়ে যাবে। তো x1 y1 পেলেই তো কাজ হয়ে গেল, ওটা তো স্পর্শ বিন্দু না, অঙ্ক সেম মতো হয়ে যাবে। তো 39 হয়ে গেল, 40 41 এগুলো হয়ে আছে, মানে তোমাদের একদম 42-এ চলে আসো। হ্যাঁ এটি দিলাম, এটা আমি 42 নম্বরটা কি বলেছে দেখো, বিয়াল্লিশ নম্বরটা বলছে এত পরাবৃত্ত এবং এত বৃত্তের সাধারণ স্পর্শক। তো আমি না যে জেনারেল কার্ভ নিচ্ছি, জেনারেল কার্ভ মানে যেরকম ইচ্ছা হতে পারে, অসুবিধা নেই। কেন করছি? কারণ আমি আননোন কার্ভ দিয়ে এই কারণে তোমাদের বোঝাচ্ছি, যাতে করে তোমরা যে কোনো অঙ্ক দিলে বুঝতে পারো। ক্লিয়ার? সরি ছবিটা একটু ভুলে গেছিলাম, এত ঘিজিমিজি করলে মুশকিল। তো ধরো কথার কথা, একটা তোমাকে দেওয়া আছে এক্স স্কয়ার, সরি তো একটা পয়েন্ট দিয়ে আছে এক্স স্কয়ার মাইনাস 2y স্কয়ার ইজ ইকুয়াল টু 4। আরেকটা দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তো একটা দেওয়া আছে মনে হয় পরাবৃত্ত, একটা বৃত্ত। হ্যাঁ এটা পরাবৃত্তের ইকুয়েশন, এটা বৃত্তের ইকুয়েশন, ছবি আশা করি তোমরা জানো। আচ্ছা দিয়ে কি বলেছে দেখো, এই দুটো জিনিসের সাধারণ স্পর্শক, তোমরা সাধারণ স্পর্শক মানে বলতে চাই এদের কমন ট্যানজেন্ট আছে। কমন ট্যানজেন্ট মানে বুঝো, যেটা এরও স্পর্শক হবে ওরও স্পর্শক হবে। হ্যাঁ ছবিটা নড়ে গেল কেন জানো হচ্ছে, ঠিক আছে, এর একটা কমন ট্যানজেন্ট আছে। তো ধরে নাও আমি এটার নাম দিয়ে দিচ্ছি এবি। হ্যাঁ এবিটা হলো কমন ট্যানজেন্ট দুজনেরই, সাধারণ স্পর্শক। তাহলে বলছে সেই সাধারণ স্পর্শের সমীকরণটা বের করো। হ্যাঁ এরকম একাধিক সাধারণ স্পর্শক পাওয়া যেতে পারে। যাও আমি একটা
নিয়ম বলছি, সেই নিয়ম দিয়ে করতে পারো তো। আচ্ছা ওটা দিয়ে করো তাহলে সুবিধা হবে। হ্যাঁ, তোমাদের আমি দেখবে ক্লাসে কিছু জিনিস শিখেছিলাম শর্ত। হ্যাঁ, y সমান সমান mx প্লাস c, এটা যদি একটা সরল রেখা হয়, সেই সরল রেখাটা যদি এইরকম কোনো বৃত্তকে টাচ করে বা স্পর্শ করে, তার একটা কন্ডিশন লিখেছিলাম, কারণ মনে আছে? c সমান সমান a ইন্টু রুট ওভার 1 প্লাস এম স্কয়ার, এখানে যদি বা প্লাস মাইনাস। হ্যাঁ, আচ্ছা এটা ছিল কি একটা সরলরেখা একটা বৃত্তকে স্পর্শ করলে তার কন্ডিশন, যেখানে সি আর এম কি সরলরেখা থেকে পাওয়া যায়, ঠিক আছে, আর এ মানে তো রেডিয়াস দেখে বুঝতেই পারছো। আচ্ছা আরেকটা বলেছিলাম 2 নাম্বার, আরো বলেছিলাম, আমি যে দুটো দরকার সেটাই বলছে, তো তোমরা ওগুলো চেক করে নিও, এই সেম ভাবেই অঙ্ক হবে। কোন একটা পরাবৃত্ত দেখতে এরকম টাইপের, হ্যাঁ বলছে কোন একটা পরাবৃত্তকে টাচ করার শর্ত ছিল সি সমান সমান a স্কয়ার এম স্কয়ার মাইনাস বি স্কয়ার, হ্যাঁ সামনে একটা প্লাস মাইনাস। তাহলে এই শর্তগুলো আমরা কি এর আগে দেখেছি বা শিখেছি বা তোমাদের আমি বলেছিলাম। হ্যাঁ, আর কি করে আসো তোমাদের আমি সেটা দেখেছিলাম, তো আরো দেখিয়েছিলাম, তো আমি তোমাদের এই দুটো এখানে দরকার সেই জন্য আমি করলাম, একটা পরাবৃত্ত আছে তাই আর একটা তোমার বৃত্ত আছে তাই। আচ্ছা আমি না প্রত্যেকটা জিনিসকে আগে জেনারেল ফর্মে আনবো। হ্যাঁ, জেনারেল ফর্মে মানে আমি ধরে নিচ্ছি এই যে সাধারণ স্পর্শক টেকনিক, কিন্তু এই অঙ্কগুলো এরকম। হ্যাঁ, যদি কখনো সাধারণ স্পর্শক দেয় এই টেকনিকটা ফলো করবে, যে সাধারণ স্পর্শকগুলো তাকে তোমরা ধরে নেবে y ইকুয়াল টু mx প্লাস c, এটা ধরে নেবে জেনারেল ফর্মে। আর এদের এখানে একটা জেনারেল আকারে আনার চেষ্টা, জেনারেল আকার মানে এই আকারগুলোতে আনার চেষ্টা করবে। যেমন বৃত্তটা দেখো এই আকারে আছে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান সমান এ স্কয়ার, তাহলে 1 কে 1 স্কয়ার লিখে দিলাম। তাহলে মোটামুটি দেখো আমি ওই আকারে নিয়ে চলে এসেছি, যেটা আমাদের বেসিক আকার। আচ্ছা আরেকটা কি, তার মানে এই পরাবৃত্তটাকে এরকম আকার নিয়ে যেতে হবে, কি করে নিয়ে যাবো, এটা কিচ্ছু না, এখানে 1 আছে তো, তো এখানে 1 করার জন্য কি করলাম, এই অঙ্কটাকে 4 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হলো এক্স স্কয়ার বাই 4 মাইনাস কত হচ্ছে 2y স্কয়ার বাই কত হচ্ছে 4 সমান সমান 1। আচ্ছা একে যদি আরেকটু ভালো করে দেখি, নিচে দেখো এগুলো স্কয়ার আকার আছে তাই না। আচ্ছা এখানে মানে 2 কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত এক্স স্কয়ার বাই 4, 4 মানে কার স্কয়ার 2 এর স্কয়ার, মাইনাস ওয়াই স্কয়ার বাই 2, 2 কার স্কয়ার 2 কার স্কয়ার না, তাই √2 করে স্কয়ার করলাম সমান সমান 1। দেখো মোটামুটি মিলে গেছে তাই না। আচ্ছা ভালো মতো বুঝবে এবার। প্রথম কথা হলো এই যে কমন ট্যানজেন্ট, কমন ট্যানজেন্ট মানে কি, এই ট্যানজেন্টটা দুজনের ট্যানজেন্ট। আচ্ছা এই যে এই যে সরলরেখা, এই সরলরেখাটা এই কার্ভটাকে স্পর্শ, এই কার্ভটা মানে কি পরাবৃত্তকে যদি স্পর্শ করে তার কন্ডিশন কি হবে জানো? কোন সরলরেখা যদি কোন পরাবৃত্তকে স্পর্শ করে তাহলে কন্ডিশন কি, সি সমান সমান রুট ওভার প্লাস মাইনাস এ স্কয়ার এম স্কয়ার বি স্কয়ার, তাই না। তাহলে আমি কি বের করছি এখন, এই যে সরলরেখা যেটা আমি নিয়েছি y ইকুয়াল টু mx প্লাস c, এই যে এটা, এর সঙ্গে আমি এর ট্যানজেন্ট হওয়ার, এর মানে কি এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, এর ট্যানজেন্ট বের করার শর্ত লিখছে। শর্ত কি বলছে, সি, সি কোনটা, এই যেটা সি প্লাস মাইনাস রুট ওভার এ স্কয়ার, এ কোনটা এই অঙ্কের ক্ষেত্রে, এ হলো এই জায়গাটা, তার মানে এ স্কয়ার মানে কত, এই জায়গাটা মানে কত 4। আচ্ছা এম, এম কোথা থেকে, এখান থেকে, তার মানে এম স্কয়ার মাইনাস বি স্কয়ার কোন জায়গাটা, এই যে নিচেরটা বি স্কয়ার মানে কত, ক্যালকুলেশন করলে 2 আসবে। আচ্ছা আমি ওয়াই দিকে স্কয়ার করে দিলাম। হ্যাঁ, কত পাওয়া যাবে, সি স্কয়ার সমান সমান 4m স্কয়ার মাইনাস 2। ক্লিয়ার, এই যে কন্ডিশন পেলাম সেটা মার্ক করে রেখে দিলাম। আচ্ছা আবার সেম গল্প, y is equal to mx প্লাস c। আচ্ছা এবার কাকে স্পর্শ করেছে, এই বক্রটাকে বা এই বৃত্তটাকে, কত এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান সমান 1 স্কয়ার। তার মানে দেখো এই সরলরেখাটা এই বৃত্তকে স্পর্শ করার কন্ডিশন কত, সি সমান সমান, সি মানে সি সমান সমান প্লাস মাইনাস এ, এ অঙ্কের ক্ষেত্রে কত 1, তাই না। আচ্ছা রুট ওভার 1 প্লাস এম স্কয়ার, এম কত অঙ্কের ক্ষেত্রে এমই আছে, সেম গল্প ওয়াই দিকে স্কয়ার করে দিলাম, কত আসছে এটা সি স্কয়ার সমান সমান, এটা আসছে মানে 1 প্লাস এম স্কয়ার। এবার প্রশ্ন হলো দেখো তো দুটো সি স্কয়ারই সমান সমান আছে কিনা, মানে দুটোর বাম দিকটা সেম সেম আছে কিনা দেখো তো। তাহলে আমি আরামসে এটাকে যদি 1 নাম্বার দিই আর এটা যদি 2 নাম্বার দিই, তার মানে কি সি স্কয়ার দুটো সেম সেম আছে বাম দিকে, তাহলে এখন আরামসে বলতে পারি 1
আর 2 থেকে পাই কি পাই 4m² মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত 1 প্লাস m²। আচ্ছা যদি আমি m² গুলোকে একদিকে আনি দিবি 3m² হবে আর দুইটা ধরে কি 3 হবে, এটা কেটে গেল থাকলে কত 3 সরি 1। তাহলে বলো এখান থেকে m এর ভ্যালু কত, m এর ভ্যালু হলো প্লাস মাইনাস 1। ক্লিয়ার? m এর ভ্যালু যদি প্লাস মাইনাস 1 হয় তাহলে c এর ভ্যালু কি করে পাবো, c এর ভ্যালু যে কোনো একটা বসিয়ে দাও। ধরো c² কত ছিল 1 প্লাস m²। আচ্ছা m এর ভ্যালু তো প্লাস মাইনাস 1 তার মধ্যে স্কয়ার, তাহলে c² সমান কত আসছে, এটা করে দেখো 2 আসছে, তাহলে c কত আসছে বলো প্লাস মাইনাস √2 নাকি। তাহলে বলো এই যে আমি যে বের করতে চাইছি কি বের করতে চাইছি, কমন ট্যানজেন্ট বা সাধারণ স্পর্শক কোনটা, এই এবি কে বের করতে চাইছি। তো এবির ইকুয়েশন কি ধরেছিলাম আমরা, এবির ইকুয়েশন আমরা ধরে নিয়েছিলাম y সমান সমান mx প্লাস c। তো এখানে আমার কার মান জানতে হবে, এটা m এর মান এটা c এর মান, m এর মান তো পেয়ে গেছি প্লাস মাইনাস 1 আর লিখলাম না x, আর c এর মান কত প্লাস মাইনাস √2। তো এবার দেখে নাও অপশনে যেটা উত্তর আসবে সেটাই। মনে হয় যত সম্ভব মিলছে তোমাদের বি এর সঙ্গে মিলছে নাকি, 42 এর বি। 42 এর বি। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার আমরা দেখব 43 নাম্বারটা, আর বেশি কিছু নেই, হয়ে গেছে প্রায়। 43 নাম্বারটা দেখো, 43 নাম্বারটা পড়ে নাও তোমরা একবার। বলেছে দুটো বক্র আছে, একটা হলো ax² প্লাস, আচ্ছা এইটা আমি প্রমাণ করেছি কিন্তু তোমরা এই রেজাল্টটা মুখস্থ রেখে দিয়ে পারলে, হ্যাঁ, কারণ পরীক্ষায় এতবার প্রমাণ করার দরকার নেই, দেখো করলে করতে পারো অসুবিধা নেই, কিন্তু পারলে মুখস্থ রেখে দিও। একটা ax² প্লাস by² ইকুয়াল টু 1, একটা হলো তোমার cx² প্লাস dy² ইকুয়াল টু 1। দুটো তোমাকে বক্র দিয়েছে, বলেছে এই বক্র দুটো পরস্পরকে সমকোণে ছেদ করে বা লম্বভাবে ছেদ করে, তাই না? কোনটা বলছি বুঝতে, 43 নাম্বার কিন্তু। এবার বোঝো, আমি যদি বলি দুটো সরলরেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করে তাহলে কি করি জানো, এর প্রবণতা বের করি আর এর প্রবণতা বের করি, দুটোর প্রবণতার গুণফল -1। আর লম্বভাবে ছেদ করলে কি তাদের প্রবণতার গুণফল -1। এবার আমাকে তো এবার দেখো ভালো করে দেখো, আমাকে বলছে বক্রগুলো পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে। আচ্ছা কোণ কোথায় হয়, দুটো বাহুর মধ্যে কোণ হয়, এখানে কোনো বাহু দেখতে পাচ্ছ যে তুমি কোণ বের করবে, এদের মধ্যে কোনো কোণ আছে 90 ডিগ্রি, কোনোদিনও না। তাহলে বলছে আমরা না সবসময় মনে রাখবে বক্রের কোণ কি করে বের করি জানো, বক্রের কোণ বের করার নিয়ম হলো, ধরো এই একটা বক্র আছে এই একটা বক্র আছে এরকম, বলছে এই একটা বক্রের স্পর্শক আঁকবো, এর একটা স্লোপ বেরিয়ে যাবে m1, আর এই একটা বক্রের স্পর্শক আঁকবো, সরি এটা একটু মিস্টেক করে দিলাম ছবিটা, দেখো ধরো এই পয়েন্টে একটা এই বক্রের স্পর্শক আঁকলাম এইভাবে আছে, এটা এই বক্রটা আঁকলাম, হ্যাঁ x1, y1 পয়েন্টে, আর এই বক্রটা স্লোপ আঁকলাম এই সেম পয়েন্টে x1, y1। তাহলে এটা ধরো f অফ x1 একটা বক্র, আর এটা ধরো f অফ x2 একটা বক্র, দুটো আলাদা আলাদা বক্র। বলছে এই দুটো বক্রের এরো স্লোপ বের করলাম, স্লোপ মানে কি ডেরিভেটিভ, এরো স্লোপ বের করলাম ডেরিভেটিভ, ঠিক আছে, কারণ আমরা জানি বক্রের স্পর্শকের স্লোপই বক্রের স্লোপের সঙ্গে সমান। তাহলে আমরা যদি এখান থেকে dy বাই dx বের করতে পারি তাহলে স্লোপ বেরিয়ে যাবে, এটা কার স্লোপ, বক্রটার স্লোপ, আবার কি স্পর্শকের স্লোপ। সিমিলারলি এই বক্রের যদি আমরা কি করতে ডেরিভেটিভ করতে তাহলে এই বক্রের স্লোপ বেরোবে, এটা কার স্লোপ, স্পর্শকের স্লোপ সাথে কি বক্রের স্লোপ। তাহলে দেখো আমি যদি বলি একটা স্লোপকে আমি m1 নাম দিলাম, একটা স্লোপকে m2 নাম দিলাম, তাহলে এদের মধ্যবর্তী কোণ বের করা যাবে কি যাবে না। ফর্মুলা জানো tan থিটা সমান কত হয়, প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এটা হলো দুটো বক্রের মধ্যে কোণ বের করার ফর্মুলা। তাহলে যদি কখনো দুটো বক্রের মধ্যে কোণ বের করতে তাহলে কি করব, তাদের স্লোপ বের করে একটা m1 নাম দেবো একটা m2 নাম দেবো, দিয়ে কি করবো এখান থেকে tan থিটা ফর্মুলা ফেলে ইউজ করলে উত্তর চলে আসবে। কিন্তু যদি বলে দেয় তারা পরস্পর লম্বভাবে ছেদ করেছে, তার মানে m1 গুণ m2 -1, আর তারা যদি প্যারালাল হয় তাহলে m1 সমান সমান m2। তাহলে এই জিনিসটা আমরা করতে চলেছি। তাহলে এরা দুজন পরস্পরকে সমকোণে ছেদ করেছে, তার মানে সমকোণে থাকা মানে কি এদের প্রবণতার গুণফল -1। আচ্ছা প্রবণতা মানে স্লোপ পাবো কি করে, ডেরিভেটিভ করে। আচ্ছা এক নাম্বারকে আমি ডিফারেন্সিয়েট করছি, হ্যাঁ, কার রেসপেক্টিভ উইথ রেসপেক্ট টু এক্স।
কত হবে এটা 2ax 2by dy বাই dx ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এখান থেকে যদি ক্যালকুলেশন করো 2 কমন নিয়ে কেটে যাবে, এখান থেকে dy বাই dx কত আসছে মাইনাস ax বাই কত by। আচ্ছা দেখো আমরা স্লোপ কোন একটা পয়েন্টে বের করি, হ্যাঁ এই ছবিতে যদি তুলনা করি আমরা তাহলে কোন পয়েন্টে বের করছি x1, y1, তাহলে x এর বদলে x1, y এর বদলে y1, তাহলে আমাকে তো এরও স্লোপ বের করতে হবে তাই না? তাহলে এক কাজ করছি 2 নম্বরকে আমরা ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু x। কত হবে 2cx 2dy dy বাই dx সমান সমান 0। সিমিলারলি এখান যদি তুমি dy বাই dx বের করো 2 এটা ক্যান্সেল আউট হয়ে যাবে মাইনাস cx বাই dy। আচ্ছা আমরা স্লোপ কি করি কোন একটা পয়েন্টে বের করি, তাহলে x এর বদলে x1, y এর বদলে y1। আমি এক কাজ করছি, হ্যাঁ এই প্রথম যে বক্রচুলে 1 নম্বর স্লোপটাকে m1 নাম দিচ্ছি আর 2 নম্বরটাকে আমি m2 নাম দিচ্ছি। তাহলে বলো 1 আর 2 যদি পারপেন্ডিকুলার থাকে তার মানে কি নিশ্চয়ই m1 ইনটু m2 কত আসবে -1। তাহলে e1 কত বলো মাইনাস a x1 বাই কত আসছে b y1, তাই না? আচ্ছা ইনটু m2 কত বলো, আচ্ছা m2 হচ্ছে তোমার মনে হয় মাইনাস সি এক্স ওয়ান আর কি ডি ওয়াই ওয়ান সমান সমান -1। তাহলে এখান থেকে মাইনাস মাইনাসটা আমি কেটে দিলাম, আর কিছু কাটছে কি না। আচ্ছা আমি উপরে দুটো লিখছি গুণ করে, উপরে কি আসছে বলো এ সি এক্স ওয়ান স্কোয়ার মনে হয়, আর নিচে কি আসছে বলো বি ডি ওয়াই ওয়ান স্কোয়ার সমান সমান -1। আচ্ছা কোনা করে যদি গুণ করি কত হবে গো এ সি এক্স ওয়ান স্কোয়ার মাইনাস বি ডি ওয়াই ওয়ান স্কোয়ার। তাহলে আমি এটাকে একটা মার্ক করে রেখে দিচ্ছি। 1 নাম্বার। আচ্ছা এবার দেখো আমার কিন্তু প্রমাণে যে অপশনগুলো দিয়েছে একটাও মিলেনি। বলেছে দেখো সমকোণে ছেদ করলে তার শর্ত বের করো। দেখো প্রমাণে তো অপশনে একটাও মিলেনি, তাহলে আমাদের না একটু এখানে কার্য করতে হবে। কি কার্য ভালো মতো বুঝবে। আচ্ছা আমাকে একটু জায়গা লাগবে, বা জায়গাটার জন্য আমাকে কোনো একটা পোর্শন মিটাতে হবে। আমি উপরের পোর্শনটা মিটিয়ে দিলাম, হ্যাঁ কারণ এটা তোমাদের দরকার নেই, এই পোর্শনটা আমি মিটিয়ে দিলাম। আচ্ছা এই পোর্শনে আমি একটা কাজ করছি, ভালো মতো দেখবে কি কাজ। আচ্ছা এই যে পয়েন্টটা যেটা ছিল আমি ছবিটা মিটিয়ে দিলাম, তাই দেখবে এই যে একটাই পয়েন্ট ছিল, যেই পয়েন্টে দেখবে আমি একটাই পয়েন্ট ছিল x1 y1, মনে পড়ছে? ছবিটা যদি দেখবে এই যে বক্র দুটো যে এঁকেছিলাম দেখবে আমরা একটাই পয়েন্টে স্পর্শক এঁকেছিলাম তাই না, একটাই পয়েন্ট, সেই হলো x1 y1 পয়েন্টে। এবার প্রশ্ন হলো তাহলে x1 y1 পয়েন্টটা কার উপর অবস্থান করবে? দেখো তো কার উপর আছে, এটা দেখো এই বক্রের উপর আছে, তার মানে এই বক্রের উপর আছে, দুটো বক্রের উপর আছে, তাহলে দুটো বক্রকে স্যাটিসফাই করবে। তাহলে আমি যদি x1 y1টা এই বক্রটাকে স্যাটিসফাই করি তাহলে কি লিখতে পারি a x1 স্কয়ার b y1 স্কয়ার সমান সমান 1। এটাকে আমি 3 নাম্বার দিলাম। সরি এখানে 1 দুবার হয়ে গেছে নাকি, ও এটাকে 3 দিয়ে দিই, তাহলে এটা 3, তাহলে এটাকে আমাকে 4 দিতে হবে। আচ্ছা ওই পয়েন্টটা তো এই বক্রটাকে স্যাটিসফাই করবে, কারণ দুটো বক্র দুটো কার্ভের উপরেই আছে। তাহলে সি x1 স্কয়ার যোগ কত ডি y1 স্কয়ার সমান সমান 1, এটাকে 5 নাম্বার দিলাম। দেন আমি কাউকে বললাম 4 থেকে 5 অথবা 5 থেকে 4 বিয়োগ করো। বিয়োগ করলে কি আসবে, এটা বিয়োগ এটা হবে। তো দেখবে বিয়োগ করতে গেলে দেখবে x1 স্কয়ার কমন যাবে, থাকবে a মাইনাস সি, বিয়োগ করে দেখে নাও। এটা বিয়োগ এটা করবে তাহলে কমন কি যাবে y1 স্কয়ার কমন যাবে, পরে থাকবে কত b মাইনাস ডি, আর এটা বিয়োগ এটা করলে কত হবে জানো 0। আচ্ছা আমি এক কাজ করছি, এই বুদ্ধিটা এখানে করছি, এটা করেছিলাম x1 স্কয়ারটাকে একদিকে রেখে দিলাম আর y1 স্কয়ারটাকে আরেক দিকে পাঠিয়ে দিলাম, এটাকে আমি নাম দিলাম 6। এবার আমার কথাটা শোনো, আমি যদি এক কাজ করি এইটাকে, হ্যাঁ এইটাকে এটাতে ভাগ করি, কেন করছি রিজন কি, ভালো কথা ভাগ করলে লাভ আছে। x1 স্কয়ার a মাইনাস সি সমান মাইনাস y1 স্কয়ার b মাইনাস ডি, জায়গা কম তাই আমাকে যেখানে জায়গা পাচ্ছি সেখানে করতে হচ্ছে। কিন্তু আমি কি করছি আমি লিখে দিচ্ছি, কিন্তু 6কে ভাগ করছি 5 দিয়ে, কেন করছি বুঝবে। তাহলে 6কে ভাগ করছি 5 দিয়ে, 5-এ কত আছে এটা ac x1 স্কয়ার, আচ্ছা মাইনাস কত bd y1 স্কয়ার।
দেখো তো x1 স্কয়ার কেটে গেল কিনা, y স্কয়ার কেটে গেল কিনা, এটা কেটে গেল কিনা, পড়ে কি থাকলো, a মাইনাস সি বাই এসি, বি মাইনাস ডি বাই কত গো বিডি। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার আমি আপনি যেমন 6কে 5 দিয়ে ভাগ করলেন, 5কে 6 দিয়ে ভাগ করলে তো না একই ব্যাপার করতো, এটা খুব জোর উল্টো আসতো। আমার যেমন a মাইনাস সি বাই এসি আসছে, তোমাদের এসি বাই এ মাইনাস সি আসতো। এবার এরকমই কেন আনলাম কেন জানো? আচ্ছা আমি যে কাউকে বলি a প্লাস বি বাই সি, জানো কি কিভাবে লেখা যায়? a বাই সি যোগ বি বাই সি লেখা যায় কি যায় না? তাহলে আমি যদি কাউকে বলি এটাকে কিরকম লেখা যায়, মিলাও তো দেখি। a বাই এসি, কারণ এটাকে আমরা একটাই ধরে নিই নিচেরটাকে, আর পরেরটা আসবে সি বাই এসি, বি বাই বিডি, ডি বাই বিডি। এখানটা মাইনাস ছিল, মাইনাসটা কেটে গেল, এইখানেটা মাইনাস হবে। যাক, এবার দেবে এ কেটে গেল, পড়ে থাকবে কত 1 বাই সি, এখানে মানে সি সি কেটে গেল, পড়ে থাকবে কত মাইনাস 1 বাই এ, সমান সমান এখানে মানে কেটে গেল বি আর বি, থাকছে কত 1 বাই ডি। আচ্ছা এখানে মানে ডি ডি কেটে থাকবে কত মাইনাস 1 বাই বি। এবার প্রমাণটাকে না তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করে নেবে, হ্যাঁ প্রমাণটাকে তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করবে, কোনটা কোন দিকে আছে একটু দেখে নেবে, হয়তো ওখানে একটু 19-20 করতে হবে, এদিক ওদিক দেবে, উত্তর মিলে যাবে। হ্যাঁ, ওটা তোমাদের উপর ডিপেন্ড করবে। আমি যেমন দেখতে পেয়েছি প্রমাণে মনে হয় এ আর বি কে একদিকে রেখেছে মনে হয়, তাহলে এ মাইন 1 বাই এ 1 বাই বি আর 1 বাই সি মাইনাস 1 বাই ডি, এরকম কিছু একটা আসবে। হ্যাঁ, এ আর বি কে একদিকে নিয়ে যাবে, এই দুটোকে এ আর বি এর পার্টটাকে, জায়গাটা এমন ছোট হয়েছে না, অসুবিধা হচ্ছে, এই দুটো পার্টকে একদিকে নিয়ে যাবা আর ওই দুটো পার্টকে একদিকে নিয়ে আসবে, বি আর ডি দেবে, উত্তর মিলে গেছে। যাও, আশা করি বুঝতে পেরেছো, তাহলে ক্লিয়ার। তাহলে এটাই তোমাদের অপশনের সঙ্গে মিলে যাচ্ছে, কত নম্বর, এটা মানে ডি এর সঙ্গে মিলছে। আচ্ছা বাকি হয়তো তোমাদের আরো 4-5টা অঙ্ক থাকলো, তো ভিডিওটা অলরেডি 1 ঘন্টার উপরে হয়ে গেছে, আমি আর বাড়াচ্ছি না। তো আর যে কটা প্রশ্ন থাকলো হয়তো 8-10টা থেকে গেল বাকি, আমি আরেকটা লেকচারে তোমাদের দিয়ে দেবো। হ্যাঁ, তো এইটা তোমাদের আর ক্লাসে করাবো না, হ্যাঁ ক্লাসে আমি তোমাদের নতুন কিছু করাবো। এরপর দিন আমাদের সেট থিওরি বা বলতে পারো ওই রিলেশন ম্যাপিং, একদম আমি রিলেশন ম্যাপিং তোমাদের সিলেবাসে আছে, কিন্তু আমি তোমাদের সেট থিওরি একদম বেসিক থেকে করাবো, যাতে তোমাদের অসুবিধা নয়, কারণ আমি জানি অনেকে তোমরা হয়তো 11-এ করনি, বা আমার কাছে আমি যেই পড়িয়েছি তোমরা জানো কিনা যে আমি খুব ডিটেলসে পড়ে, আশা করি তোমরা দেখেছো। তো আমার সঙ্গে হয়তো তোমাদের কি শিখেছো তা ম্যাচ নাও করতে পারে, তাই আমি আমার মতো করে একদম তোমাদের 0 থেকে পড়াবো। তো ওই জন্য এরপরের দিন ক্লাসে আমরা একদম অন্য চ্যাপ্টার শুরু করবো। তো খুব ভালো মতো এটা দেখবে, অসুবিধা হলে বলবে, আর নতুন চ্যাপ্টার শুরু করবো, কেউ মিস করবে না পারলে পরের দিন। হ্যাঁ, আর একটু আমরা ক্যালকুলাস থেকে বাইরে বেরাবো, একটু আমরা ওই ইউনিট 1-এর দিকে যাবো, হ্যাঁ একটু সিলেবাসটা টানার জন্য। যাও, আজকে ভিডিওটা আমি এখানেই রাখলাম, কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই বলবে তোমরা।